তো এবার মনে হয় বোরিং ক্রিকেট আমরা জিম্বাবুয়েতে দেখছি, রাইট? ওয়ান অফ টেস্ট নিয়ে আমরা অনেক শেষ করে দিই। কি ছিল তাহলে এটা? না, ওয়ান অফ টেস্ট নিয়ে কথা হইছে, ওটা নিয়ে পরে আসতেছি। স্পেনের ফাইনাল বোরিং ছিল। জিম্বাবুয়ে যাবে, তাদেরকে আরো ভালো প্রিপেয়ার হয়ে যেতে হবে, প্রিপারেশন। আর আমরা এখান থেকে কীভাবে গেছি টেস্ট খেলতে, এটা চিন্তা করেন। এই বোলিং লাইন আপ, এই উইন্টারের স্পাইস উইকেট, আমরা এখান থেকে গেছি ঢাকা প্রিমিয়ার লিগ খেলে 50-60 মিটার্স বাউন্ডারি। সবাই বলে না এই যে জিম্বাবুয়ের সাথে হারছে, এটা আমার বিরাট সমস্যা আছে, কারণ আপনারা হয়তো জানেন না যে পাকিস্তান শ্রীলঙ্কা হচ্ছে অবশ্যই বেটার। অ্যাটলিস্ট তারা এমন কিছু করবে যেটা মেমোরেবল বলারদের এন্ড থেকে আর কি। কেউ না কেউ কিছু না কিছু একটা করে দেবে যেটা আমরা সারা জীবন বাংলাদেশি ক্রিকেট সাপোর্টার রিপোর্টার হিসেবে মনে রাখবো। বয়েজ, স্যার গ্যারি সোবার্স আমাদের ছেড়ে চলে গেছেন আর্গুয়েবলি, এবং কেউ একদম লেভেল করে দিচ্ছেন যে সর্বকালের সেরা অলরাউন্ডার, তর্কাতীতভাবে সেবার ক্রিকেটারও তার বলা হয় আর কি। সো এই যে তার ডিভাইসটা, এটা আসলে কীভাবে দেখেন সাইফুল্লাহ ভাই শুরুতে? না, এটা দিচ্ছে সে না তো, এটা একটা ক্রিকেটের অবশ্যই স্যাড ঘটনা তো বটে, কারণ আমাদের জেনারেশনের জন্য আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে ডন ব্র্যাডম্যান যখন মারা যান তখন তো আমরা অনেক ছোট। সো আমাদের ছোটোবেলা থেকে বা যখন ধরো মানে ক্রিকেটের ওই জেনারেশন বা ক্রিকেটের যে ট্রু লিজেন্ড মানে শেনওয়ানের ব্যাপারটা আরেকটু ডিফারেন্ট, কারণ তারটা তো খুবই একরকম, কী বলবো, মানে খুবই আনএক্সপেক্টেড। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। কিন্তু গ্যারি সোবার্সের নামটা আসলে আমরা ছোটোবেলা থেকে বা আমরা ধরো যখন থেকে ব্যাপারটা বুঝতে শিখছি অথবা একটু জানাশোনা একটু পড়াশোনা, তখন থেকে সোবার্স হচ্ছে আসলে ক্রিকেটের আলটিমেট। হ্যাঁ, জ্যাক ক্যালিস না গ্যারি সোবার্স, তুমি যদি কমপ্লিট ক্রিকেটার ওইভাবে মানে অলরাউন্ডার সেন্সে, কিন্তু সোবার্স যা যা করেছেন, যেসব গল্প এখানে আসলে মানে ওই দিক থেকে আমাদের জেনারেশন বা আমাদের জন্য সোবার্সের যাওয়াটা আসলে মানে একটা বিশাল একটা নাম ক্রিকেটের। উনি এতদিন বেঁচে ছিলেন, অ্যাটলিস্ট সব কিছুর মধ্যে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট হলে মাঝে মাঝে দেখা যেত, এটা তো আসলে একটা বড় ব্যাপার ছিল। একটা ব্যাপার যেটা আপনি যেটা বলতেছিলেন যে ওই যে শুরু থেকে ছোটোবেলায় শুনছি আমরা, দিনে দিনে ক্রিকেট যত আগাইছে ওই নামটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। যখন অলরাউন্ডারদের একটা কম্প্যারিজন আসছে, কে ভালো অলরাউন্ডার, ব্যাটিং বোলিং, এটা সব কিছু মিলে মানে স্ট্যান্ডার্ড ওই একজনই ছিল। জোহর ভাই এখানে আপনার ঠিকঠাক? এই যে তো পুরা এটার সাথে তার কোনো ইয়ে নাই, সে হচ্ছে অলরাউন্ডারদের অলরাউন্ডার বলা যায় আর কি, এরকম আর কি। আপনি যদি একেবারে পিওরলি স্ট্যাটস দেখেন, মানে 57-58 অ্যাভারেজ টেস্ট, মানে এটা টপ লেভেল সাঙ্গাকারার অ্যাভারেজ বেসিক্যালি, সাঙ্গাকারার টেস্ট অ্যাভারেজ। আর সে যে বোলিংটা করতো সেটা জিমি অ্যান্ডারসন পার ম্যাচে যে ওভার করতো, সে ওই রকম ওভারটা করতো প্রতি ম্যাচে। সো বুঝে না, মানে আমরা এখন ওয়ার্কলোডের কথা বলি, কত কিছু হিসাব করি, আর যেই টাইপের বোলিং উনি করতেন, যত ধরনের বোলিং উনি করতেন, আর তার অ্যাপার্ট ফ্রম তার সব ধরনের ফিল্ডিং পজিশনে তো তার এক্সপার্টিস ছিলই। সো এগুলো তো খুবই বেসিক কথাবার্তা, কিন্তু তার ইম্প্যাক্ট যেটা ছিল আর কি ক্রিকেটে স্পেশালি ওই এরায়, যখন ওই এরাটাকে বলা হয় টেস্ট ক্রিকেটের ডাল এরা আর কি, ওই 60-70s, ওই টাইমে আস্তে 70s পরে আস্তে আস্তে ফাস্ট বোলিং বিকেম সেক্সি, দেন এটা আর কি আরও বেশি ইয়ে হয়েছে। কিন্তু তার আগে যে ক্রিকেটের যে মানে জৈলস নিয়ে যে একটা সংকট ছিল প্রায় 20 বছরের মতো, ব্র্যাডম্যানের পরে আর কি, ওই যে 50-60s ওই টাইমটা আর কি, ওই সময় সে ছিল সবচেয়ে ডাইনামিক ক্রিকেটার। ওই সময় ক্রিকেটের যে ক্যালিপসো জিনিসটাকে সে ফিরে আনা, প্লাস হচ্ছে যে অ্যাটাকিং মাইন্ডসেটটা ফিরে আনা। 71 সাইফুল্লাহ যেটা মেনশন করলো, ব্র্যাডম্যান বলছিল যে তার দেখা সর্বকালের সেরা ইনিংস 71, ওই যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভার্সেস অস্ট্রেলিয়া ওই টেস্ট হয়েছে। তারপরে ওভার দি ইয়ার্স তার যে ইম্প্যাক্ট, মানে আমার একটা ব্র্যাডম্যানের সোভার্সের আমার ফার্স্ট মেমোরি মনে পড়ে হচ্ছে যে যখন লারা 375 করলো, তারপর সে মাঠ থেকে নেমে এসে, মানে খুবই আনইউজুয়াল একটা সিন, মানে আমাদের এরার জন্য, মানে তখনকার এরার জন্য হয়তো এটা খুব নর্মাল ছিল, কিন্তু আমরা যখন খেলা দেখা শুরু করছি তখন এটা খুবই আনইউজুয়াল একটা সিন, যে খেলার মাঝখানে একটা লোক নামতেছে। দেন কতটা ইম্পর্টেন্স থাকলে তার এরকম একটা ম্যাচের মধ্যে এরকম একটা সিগনিফিকেন্ট ঘটনা করতে পারে আর কি। সো বোঝা যায় আর কি কত বড় ফিগার তিনি ছিলেন, অ্যান্ড হি অলওয়েজ উইল বি দ্যাট ফিগার গোয়িং ফরওয়ার্ড। যতদিন ক্রিকেট থাকবে
সে হবে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক হ্যাঁ, অলরাউন্ডারদের। এটার আর কোনো এটা কোনো দ্বিমত নাই আর কি। সাউল ভাই কিছু একটা বলতে চেয়েছিলেন মনে হয়। না মানে ওই জুবাই যখন ওই যে ওয়ার্কলোড বা বোলিংয়ের কথা হ্যাঁ। বললো, মানে এখানে ধরো একটা স্টেট আছে যে অন অ্যান অ্যাভারেজ সুপার্স বোলিং করছেন হচ্ছে 235 বলের মতো পার ম্যাচ। হ্যাঁ মানে 235 বল, হ্যাঁ ম্যাচ পার ম্যাচ। আর সেখানে জ্যাক ক্যালিসের মনে হয় 122 বল, এরকম মানে এরকম একটা স্ট্যাট আর কি। হ্যাঁ। আর জুবাই যেটা বললো যে শুধুমাত্র আসলে অলরাউন্ডার, মানে আমরা যদি ক্রিকেটারের কথা বলি, কমপ্লিট ক্রিকেটার, এখন অলরাউন্ডারকে আসলে তুমি কেন হাইলি রেট করবা, তুমি কেন হাইলি রেট করো? কারণ অলরাউন্ডার মানে স্পেসিফিক ব্যাপারটাই তাই। হুম। এবং সেই ট্রু অলরাউন্ডার যাকে তুমি শুধুমাত্র ব্যাটিং অথবা শুধুমাত্র বোলিংয়ে নিতে পারবা, এটা সবসময় বলা হয় না। অলরাউন্ডারের ক্ষেত্রে হ্যাঁ, আসলে অনেক ব্যাপারটা রকম এরকম। প্যারামিটার আছে, অনেক রকম হ্যাঁ। আর্গুমেন্ট আছে। কিন্তু তার মানে দিন শেষে সবচেয়ে যেটা ব্যাপার একটা হচ্ছে ইফেক্টিভনেস, মানে ইফেক্টিভনেসের দিক থেকে সোবার্সের উপরে আসলে, কারণ একটা মানুষ আর কি করবে? সেটাই মনে করে ফেলছে। হ্যাঁ মানে এখন বাকিদের ওটা টপকে যেতে হ্যাঁ হবে। মানে সে যখন ওই অস্ট্রেলিয়া ডোমেস্টিক খেলতে গেছিল তখন ওই যে ইয়ান চেপেলের একটা গল্প আছে আর কি, নাকি একবার গিয়ে স্ট্যাম্পে বেল পড়ে গেছে, উনি হচ্ছে স্কোয়ার লেগ মানে লেগ স্লিপ অথবা স্লিপে ছিলেন আর কি। হ্যাঁ তো এসে সে বেলটা তুলছে, মানে দৌড়ে এসে বেলটা তুলে দিচ্ছে। সো তার টিমে সাউথ অস্ট্রেলিয়া মনে খেলতো। হ্যাঁ উইকেট কিপার বলতেছে ও তাহলে এখন আম্পায়ারিংটাও করবে। মানে দিন ওটাই বাকি শেষে ছিল আর কি। শুধু আম্পায়ারিং করা ছাড়া, ফুটবলও তো খেলছেন উনি। হ্যাঁ মানে গোলও আছে এবং ম্যাচে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার রেকর্ড কিছুটা হচ্ছে বেন স্টোকস স্টাইলে। হ্যাঁ মানে 9টা না না সিরিয়াসলি Now we can see. 9টা জিতছে তারপরে হচ্ছে 10টা হারছে। হ্যাঁ এবং একবার কত 93 for 2 এরকম একটা স্কোর নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিছিল। মানে উনি গ্যাম্বল করতেন, গ্যাম্বল মানে এরকম আর কি। হ্যাঁ খুবই এরকম একটা ইনস্টিংক্ট ছিল। দিন শেষে আবার ম্যাচটা হারছিলেন আচ্ছা। কিন্তু মানে ওই টেস্টগুলো ছিল আর কি। হ্যাঁ ডিক্লেয়ার করে দিচ্ছে আর কি। সো আর আরেকটা হচ্ছে যে ধরো ওই যে আমরা বলি না যে হ্যাঁ আমি তার খেলাটা দেখতে যাব, যে ব্যাপারটা এই ধরো তুমি ওই সময়ে ওয়েস্ট ইন্ডিয়ান শুধু কোনো মানে ওই সময় ওয়েস্ট ইন্ডিয়ান কিড না, তুমি যে কোনো ইংলিশ কিড, যেমন মার্ক নিকোলাসের একটা এই যে মানে উনি সুভাষ মারা যাওয়ার পর লিখছিলেন, হ্যাঁ মানে তার মা রেডি হতে দেরি করতেছে, কিন্তু সব কিছু তার এই উত্তেজনা কারণ হচ্ছে সুভাষের ব্যাটিং দেখবে। হ্যাঁ এক্স্যাক্টলি ওই মানে এই ব্যাপারটা। এবং আরও একটা মানে সুভার্সের পার্সোনালিটির দিক থেকে সবাই মানে যত লেখা পড়বা বা যারা এই ইন্টারাকশনের মেমোরি শেয়ার করে, মানে হিউমিলিটি যে ব্যাপারটা আর কি, মানে উনি খুবই ডাউন টু আর্থ পাবলিক এবং উনি কখনোই এই জিনিসটা বলে বেড়াতেন না। মানে খুব যদি প্রসঙ্গ ওইভাবে না আসে তাহলে আমাদের সময় এটা ছিল, আমি এটা করতাম ওটা করতাম বা আছে না ধরো, এটা তো খুবই স্বাভাবিক। নিজের ইয়ার মানে ব্যাপারটা অলওয়েজ হ্যাঁ মানে একটু বয়স হলে মানে আমরাও তো ধরো কিছু একটা হলেই হ্যাঁ আমাদের সময় এটা ছিল, আমরা স্কুল কলেজে এটা ওটা বা ওই সময় উনি এই জিনিস নিয়ে করতেন না, একদমই করতেন না। মানে তখনকার কি কি হিসাব কথা বললে ওটা নিয়ে বলবেন, মানে ওই সময়ের গল্প তুমি যদি ওরকম প্রসঙ্গ আসে তখন হয়তো উনি এসে বলবেন নিজে থেকে যে বলা যায় ধরো ব্যাপারটা So, ছিল। মানে ধরো তার লাইফের ট্র্যাজেডিও আছে, সব রকম ঘটনা আছে, সব কিছু মিলে মানে দিন শেষে আসলে ওই তো মানে ক্রিকেটের কথা বললে গ্যারি সোবার্স নামটা আসবেই। আসবেই। এটাই আসলে মানে স্ট্যান্ডার্ড একটা ধ্রুব সত্য। হ্যাঁ কতটা রেলেভেন্ট হ্যাঁ তার প্লেয়িং ক্যারিয়ার তো শেষ হয়েছে অনেক বছর, হ্যাঁ। কতটা রেলেভেন্ট সেটা জাস্ট এই যে 15 বছর বয়সে সূর্যবংশীর ব্যাটিং ব্যাক লেফটের সঙ্গে যখন মানে গ্যারি সোবার্সের ব্যাক লেফট ইয়া করা হয় তখন বোঝা যায় কতটা রেলেভেন্ট আর কি। হ্যাঁ আর উনি যদি আইপিএল খেলতেন তাইলে ওনার দাম কত উঠতো সেটাও আমরা ইমাজিন করতে পারি। ব্যাংক ব্রেক করে দিত একদম। That's it. কতটা রেলেভেন্ট এটাই বোঝা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি এটা খুবই ভালো পয়েন্ট বলছেন জয়ের ভাই। সেই কারণ ওই সময় কাউন্টিতেও যে হট কমোডিটি ছিল বা সব কিছু, দিন শেষে উনি নটিংহ্যামশায়ারেই খেলছেন, কিন্তু ওগুলো তো ব্যাপার থাকে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেট মানে শিল্ডেও ওরকম। রনি ভাই ধরেন এই শোতে রনি ভাই যদি থাকতো তাহলে আমার ধারণা মানে সোবার্সের ক্ষেত্রে উনি জাস্ট এই কথাটা বলতো, মানে ওনার যে ফ্যাসেটগুলো আর কি, গেমের যে ফ্যাসেটগুলো, ধরো একজন 1 থেকে 9 নম্বরে ব্যাটিং করতেছে, বলিং বল করে দিচ্ছে। নিউ বলে বলিং করবে, হ্যাঁ অর্থোডক্স স্পিন করবে, রিস্ট স্পিনও করবে, ফিল্ডিংয়ে তার ডিরেক্ট থেকে শুরু করে সব কিছুই দুর্দান্ত এবং ক্লোজ ইনে অন্য লেভেলের ফিল্ডার, ক্যাপ্টেন্সিও করছেন। ওই যে মাঝে মাঝে বেল তোলার ওই জিনিস মানে চাইলে নন স্ট্রাইকে দাঁড়িয়ে দিলে না আম্পায়ারিং করতে হয়, আম্পায়ারিংটা ছাড়া সবই করছে সে। এবং করছে শুধুমাত্র এটা করার জন্য করে নাই, কিন্তু
জেনুইনলি করছে। তাই না? Cricket So, lucky আমার কাছে মনে হয়। হ্যাঁ, Cricket হ্যাঁ, lucky এরকম যে একটা figure এই দিয়েছে। লেভেলের একদম অ্যাথলেটিক হুম। মানে অ্যাথলেট যেখানে ক্রিকেটটা খেলছে আর কি হ্যাঁ। প্রফেশন হিসেবে ক্রিকেটটাকে বেছে নিয়েছে, হি ক্যান ইজিলি চুজ সামথিং এলস, হুম। বাট তার যে অ্যাথলেটিসিজম এবং সে সেখানেও শাইন করতে ইজিলি। সেদিক থেকে আমি মনে করি যে ক্রিকেট লাকি যে হ্যাঁ ওই টাইমে ওই বেসিক্যালি বোরিং এরায় সরাসরি বলি, হ্যাঁ হ্যাঁ, ওই বোরিং এরায় সে ছিল একমাত্র প্লেয়ার যে কিনা ক্রিকেটটাকে ডাইনামিক করছে। এনজয়েবল করে তুলছে। এই মার্ক নিকলাস যে কারণে উতলা হয়ে গেছিল খেলা দেখতে হ্যাঁ যাওয়ার জন্য। মানে আর একটা হচ্ছে যে তার যে সব এই লিজেন্ডারি গল্প আছে, মানে হ্যাংওভার নিয়ে এসে সেঞ্চুরি করা। হ্যাঁ, এবং এটা উনি বলেও যে ধর মানে তার যে টেকনিকের স্টাইল ও সব কিছু, যে হ্যাঁ কোত্থেকে কি আসলে মানে বল লিড করার যে ক্ষমতা, পাশে বসে টনি গোজে আর বলছে হ্যাঁ মানে এমন একটা ব্যাপার উনি বলে যে মাথার পিছন থেকে আসলে কি মানে এই হাত যখন এরকম থাকবে তখন কি, এইখানে থাকলে কোন লেংথ, মানে এগুলো উনি এমনভাবে বর্ণনা করেন। মানে এটা শুধু জুবাই যেটা বললো যে অ্যাথলেটিজম, হুম হুম। ওই রকমের একজন অ্যাথলেট, কিন্তু এই ব্যাপারটা ক্রিকেটে ট্রান্সপায়ার করা, এটার ফলও ওনাকে মানে কি বলবো প্রাইসও ওনাকে পে করতে হয়েছে। মানে ওনার যে ওই যে ব্যাকলিড বা সব কিছু তার ব্যাকফুটে খেলার জিনিস, এই কারণে ব্যাক ইঞ্জুরি ছিল এবং সে কারণে উনি তো 38-এ মানে রিটায়ার করে ফেলছে। হুম। সো মানে ওই সময় ওই এরাতে তো ধরো অ্যাটলিস্ট আরও কিছুদিন খেলা বা সব হ্যাঁ, কিছু একটা ব্যাপার থাকে আর কি, হুম। বাট উনি এটা করে ফেলছেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজে যে আমরা যে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ নিয়ে কথা বলি, হুম হুম। এর আগেও তো এভারটন উইক্স থেকে শুরু করে ওই মানে ফ্যাব ফোর বা সব কিছু, হ্যাঁ ওই জেনারেশনটা ছিল। সোবার্স কিন্তু ওই এরা ফার্স্ট সাকসেসফুল জেনারেশন টিম ওই টিমের অংশ ছিল। হ্যাঁ, কিন্তু মানে আমি বলছি যেটা ধরো যে ওয়েস্ট ইন্ডিজ মানে ওই যে ফিয়ারসাম ওয়েস্ট হ্যাঁ, ইন্ডিজ, ফিয়ারসাম ফোরসাম। পেস বোলিং থেকে শুরু করে সব কিছু, 2টা ওয়ার্ল্ড কাপ জেতা, সোবার্স কিন্তু তার ঠিক আগে। একটাতে হ্যাঁ। কিন্তু এই পরেরটার যে মানে ব্যাটন তারা Legacy যে টা, ব্যাটনটা নিছে সেটা কিন্তু ফ্রম সোবার্স। ওখান থেকে আসছে। হ্যাঁ, এবং so legacy better এখনো process. ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বলো, এবং দিন শেষে ক্রিকেট বললে আসলে Gary Sobar's স্যার গ্যারফিল্ড সোবার্স ছাড়া হুম। হবে না। এটা আসলে একটা স্পোর্টসের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের আছে সোবার্সও ওই সেঞ্চুরিতে উইজডেনের টপ 5 ক্রিকেটারের একজন, হুম। তাই না? রেডম্যান, জ্যাকবস, শেনওয়ান, হুম। ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স। কিন্তু তাদের মানে ধরো একজন লেগ স্পিনের ওরকম, দুজন হচ্ছে ব্যাটিংয়ের অন্যরকম লিজেন্ড, হ্যাঁ, হ্যাঁ 3জন, আর একজন হচ্ছে মানে ওইরকম মানে হিটিং ফেয়ারসাম ব্যাটিং। বাট গ্যারি সোবার্স ওয়াজ দ্য মোস্ট কমপ্লিট মানে is the pinnacle. And আমার ধারণা হি উইল বি ফর এ লং লং টাইম। তো জুবাইর ভাই বলতেছিলেন যে ওই বোরিং এরাটাতে ক্রিকেটটারে আসলে জনপ্রিয় করে তুলছিলেন। তো এবার মনে হয় বোরিং ক্রিকেট আমরা জিম্বাবুয়েতে দেখছি, রাইট? ওয়ান অফ টেস্ট নিয়ে আমরা অনেক শেষ করে দিই। বোরিং ম্যান। কি ছিল তাহলে এটা? না, না, ওয়ান অফ টেস্ট নিয়ে কথা হইছে, ওটা নিয়ে পরে আসতেছি। আর্জেন্টিনা স্পেনের ফাইনাল বোরিং ছিল। না, সেটা ঠিক আছে, সেটা অন্য লেভেলে গেছে। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। মানে বলতে চাচ্ছি আসলে কোনো সেন্সে বোরিং বলতে পারবো না, কারণ জিম্বাবুয়ের ধরো মানে অ্যাটলিস্ট মুজারাবানি আর এনগারাবার পেস, এবং সেই পেসের এগেনস্টে বাংলাদেশি ব্যাটারদের যে স্ট্রাগল, এটা তুমি হ্যাঁ স্ট্রাগলটা মাঝে মাঝে কমিক্যাল হয়ে গেছে শর্ট ওভার লেংথে বলে, কিন্তু তুমি কোনো সেন্সেই বোরিং বলতে পারবে না। কারণ এই সময় উইকেট জুবাই তো জিম্বাবুয়ে গিয়েছিল, ও জানে, মানে ও আর ভালো বলতে পারবে আর কি। মানে উইন্টারের এই টাইমটাতে উইকেট অনেক স্পাইসি, হ্যাঁ সেইখানে মুজারাবানি আর এনগারাভা এবং নিয়ামহুরি, হ্যাঁ তাদের বলি স্পিড ইজ গুড। হ্যাঁ, সো তুমি বোরিং বলতে পারবে না, তবে 141 যখন চেস করতে পারবে না তখন জিনিসটা মানে বোরিং না, অন্য কিছু আর কি। যাই হোক, আমি একটু ভদ্র ভাষায় বলছি মনে হয়। মানে আমি ওই দিন আপনার বলতেছিলাম যে উই শুড গেট ইউজ টু সিইং দিস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। এই দুইজন বলার আমাদের সবাই ঝামেলা করাবে। বাংলাদেশ রেগুলারলিও জিম্বাবুয়ের সাথে খেলে। আমার মনে আছে কিনা সিলেট টেস্টটা যেটা জিম্বাবুয়ে জিতে, মুজার আব্বানি 7-6 সামথিং, 7টা না ম্যাচে নো টাইম শেষ করছে। শান্ত ডিসাইড করছিল যে একটু বাউন্স উইকেট দেই, একদম ব্যাকফায়ার করছে। বাউন্স উইকেটটা সাউথ আফ্রিকা টাইপ হয়ে গেছিল, অ্যান্ড দেন মানে ফুল লেন্থের বলও এদিক দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, জিম্বাবুয়ে দিয়ে হ্যাঁ, দেখলাম আর কি। টাইট একটা টেস্ট ম্যাচ ছিল, বাংলাদেশ হারছে শেষ পর্যন্ত। পরে চিটাগাংয়ে যায় সেই শিক্ষা মানে একেবারে প্লাসে টিকিট দিয়ে তারপরে শিক্ষা কাজে লাগে। সো যত আপনি আনইউজুয়ালি এই লম্বা বলার তারা এটা মানতে হবে। হ্যাঁ,
অ্যাঙ্গারাবা পেস কম, মুজারাব্বানি পেস স্ট্যান্ডার্ড। অ্যাঙ্গারাবা আরও বেশি স্ট্রাগল কারণ হয়েছে লেফট আর্ম অ্যাঙ্গেলের কারণে, এবং এই স্ট্রাগল কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতদিন এই দুই পেয়ার খেলবে, আমি বলে দিলাম আপনার। এবং এটা কনস্ট্যান্টলি আপনার এটা জেনারেশনাল ট্যালেন্ট এই দুইজন। দেখলে মনে হবে যে কিছুই না, কিন্তু এটা 2022 সালেও অনেক বড় বড় টিমরে এরা স্ট্রাগল করাইছে, ইভেন দি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে। এবং ইট উইল হ্যাপেন গোয়িং ফরওয়ার্ড, এটা হবে। এটা হ্যান্ডেল করতে হবে। যেই টিম জিম্বাবুয়ে যাবে তাদেরকে আরও ভালো প্রিপেয়ার হয়ে যেতে হবে, প্রিপারেশন। আর আমরা এখান থেকে কীভাবে গেছি টেস্ট খেলতে, এটা চিন্তা করেন। এই বোলিং লাইন আপ, এই উইন্টারে স্পাইস উইকেট, আমরা এখান থেকে গেছি ঢাকা প্রিমিয়ার লিগ খেলে 50-60 মিটার্স বাউন্ডারিতে। কোনো টেস্ট ম্যাচ প্রিপারেশন ছিল না, আমরা ওখানে যে 1-2টা সেশন করে অল অফ a sudden টেস্ট ম্যাচ। সো ওই রকম সিচুয়েশনে যে ধরনের রিওয়ার্ড পাওয়ার কথা, যে ধরনের রেজাল্ট আসার কথা, ওইটাই হয়েছে, কোনো সারপ্রাইজ নাই। ভাই শুধু মানে কিন্তু টেস্টের কথা না, টেস্টের আলোচনা তো আমরা এর আগে করছি, মানে ওয়ান ডেতে ওই তুমি যে বিগ বাউন্ডারির কথা বলতেছো সেটা কিন্তু ওয়ান ডে আর টি-20তে ওয়াজ মোর অ্যাপারেন্ট, তাই না? মোর মানে বেশি দেখা গেছে আর কি। হ্যাঁ, টি-20তে 3টা করে রান হইতেছে। আপনি অন্য কোনো ট্যাকটিক্স দেখছেন বাউন্সার ছাড়া? না, সব তো ওই লেন্থে ফেলে ছোট পেছনে ফেলেছে, উপরে উঠছে। সাইফটা কয়বার আউট করছে এরকম। কারণ দিন শেষে তারাও জানে, মানে জিম্বাবুয়ান পেসাররাও জানে, বোলাররাও জানে যে শর্ট বলে একে তো উইকনেস আছে, এবং 2 হচ্ছে এটা মারতে যাবে। এবং মারতে যাবে এখানে মানে হারারে আর বলে আর কি, মানে এমন না যে বড় পকেট, মাটি তো মানে পুরা জিনিসটাই তো, হ্যাঁ পুরাটাই বড়, তাই না? এবং এই জিনিসটা যখন ধরো তোমার ব্যাটিং কোচে সে বলবে না যে বাউন্ডারি বড়, এই কারণ তাহলে এই যে মানে প্রতি প্রেস কনফারেন্সে যে কন্ডিশনের সঙ্গে অ্যাডাপ্ট করার কথা বলে, এই ব্যাপারটা তাহলে কোথায়? পুরো ইয়েতে মমিনুলের ওই 60তে বেশ কয়েকটা কন্ট্রোল পুল খেলছে, আপার কাট খেলছে। তারপরে ওরা যেভাবে অ্যাডজাস্ট করছে ওদের বলার থ্রু আউট দ্য ট্যুর, আপ ইনটিল তানজিদ ওয়ার্ক ইট আউট। লেটার শেষের দিকে তানজিদ ওটার বেটার হ্যান্ডেল করছে আর কি, মানে শর্ট সিলেকশন বেটার ছিল, যেটার রেওয়ার্ড সে ইভেনচুয়ালি পাইছে আর কি। এছাড়া আপনি মানে ব্রিফলি ইয়াসির, ঠিক আছে ওটা টি-20 ম্যাচ, বাট আপনার কোন ব্যাটসম্যানকে মনে হয়েছে যে হি ইজ ওকে উইথ ডিলিং দ্যাট এক্সট্রা বাউন্স? কারণ সব তো স্টিকারে হিট করতেছে, এন্ড ইউ আর ড্রাইভিং অন দি আপ hoping that it will hit the middle of the bat and না, go বলতে for আমার এইখান থেকে রাইজ করতেছে আমার এই লেভেলে। so আমার কথা হচ্ছে যে it happens but it will happen in future as well, because এইটা যদি আপনি প্রিপারেশন না নিয়ে যান এভাবে, স্পেশালি জিম্বাবুয়েতে, আপনি ওখানে ধরা খাবেন, এটা নিশ্চিত। সামনে ধরুন ওয়ার্ল্ড কাপও আছে, সাউথ আফ্রিকাতে খেলা হবে, জিম্বাবুয়েতে খেলা হবে, তখন একটু বেটার থাকবে, কারণ আপনি যেই টাইমে খেলবেন, কখন ওয়ার্ল্ড কাপ, অক্টোবরে মনে হয় না, অক্টোবর, সো ওই টাইমে তখন হয়তো আরো আইসিসি উইকেট হয়তো আপনার একটু ইভেন্ট থাকবে। কিন্তু এই বলার দুইজন, স্পেশালি এই দুইজন উইল গেট এক্সট্রা বাউন্স ফ্রম এনি সারফেস, স্পেশালি ওই সাদার্ন হেমিস্ফিয়ারে তো অবশ্যই আর কি। সো এরা এই দুইজন, স্পেশালি এঙ্গারাবা খুবই, এটা হয়তো লাগে যে বল করে 128-25-30-এ, কিন্তু ওই এক্সট্রা বাউন্স আর যে টেনিস বল যেই পেস কমের কারণে যে লেন্থের ভেরিটা হয় আর কি, একসময় আপনি দেখবেন যে একই লেন্থের বল এখানে আসতেছে, এখানে আসতেছে, ইউ নেভার নো। সো আপনি কখনোই পুল শট বা হুক শটে কন্ট্রোল ফিল করবেন না। আপনি পুল শট, হুক শটে তখনই কমফোর্টেবল যখন কনসিস্টেন্ট বাউন্স আছে, তখন আপনি মেরে দেবেন, 1-2টা মারবেন, হয়তো লাগবে না, কিন্তু পরে যখন আপনি দেখবেন যে হাইট ঠিক আছে, এই হাইট তখন দেন ইউ উইল অ্যাডজাস্ট। কিন্তু আপনি আর এখানে তো মারতে হবে, ব্লকাথন তো এখন আর নাই, টেস্ট ক্রিকেট থেকে উঠে গেছে, আপনি কতক্ষণ ইয়ে করবেন? সো ইভেন ওয়ান ডে ক্রিকেটও আপনি কতক্ষণ ইয়ে করবেন? আপনার মারতে হবে, আর ইউ হ্যাভ টু টেক অন দ্যাট বিগ বাউন্ডারি অ্যান্ড ইভেনচুয়ালি ইউ উইল পারিশ। এটা হবেই আর কি কিছু। এটা কীভাবে সামলাবেন সেটার জন্য আপনারা, মনে করেন একটা পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলছেন ঘরে মাঠে, আপনার প্রিপারেশন কেমন ছিল? এখানে যাওয়ার আগে টপ নচ প্রিপারেশন ছিল, আপনি ওখানে গেছেন, হোপ মানে এটা জাস্ট গেছেন, মানে স্কেজুয়ালিং একটা ইস্যুজ আপনি, কিন্তু আর আপনি জিম্বাবুয়ে সিরিজ, সবাই বলে না যে জিম্বাবুয়ের সাথে হারছে, এটা আমার বিরাট সমস্যা আছে, কারণ আপনারা হয়তো জানেন না যে এই বোলিং লাইন আপটা, এই বোলিং লাইনটা ইভেন গ্রোয়িং, এটা গ্রো করতেছে, টপ 6 টেস্ট বোলিং লাইন আপের একজন। আপনি অন্যগুলোর সাথে কম্পেয়ার করেন, পাকিস্তান শ্রীলঙ্কা হচ্ছে অবশ্যই বেটার। হ্যাঁ, কারেন্টলি বলা যায় যে মানে স্পেশালি পেয়ার নিয়েই তো বাকি যাচ্ছে, মানে আগায় আছে, ইন্ডিকেশন তো আছে, একটু হেল্প যদি থাকে সার্ভিসে, যদি কনসিস্টেন্ট বাউন্স থাকে, ভালো বাউন্স, তারা এরা যে কাউরে যদি তারা ফিট থাকে, যে কাউকে তারা স্ট্রাগল করা হবে, এবং তারা করছে। অস্ট্রেলিয়াকে যে অস্ট্রেলিয়াতে হারায় আসছে। এই যে ওয়ানডে সিরিজ নিয়ে একটু বলি, ওয়ানডে ক্রিকেট তো আসলে এই যে ওয়ার্ল্ড কাপের মাঝখানে এই ওয়ানডে কভার করতে হয়েছে, এত কষ্ট হয়েছে আসলে কভার করতে। এখন যেরকম খেলছে বাংলাদেশ, সিরিজ তো হারলো, লাস্ট ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ হারাইলো কোনো রকম। তো ওয়ানডে সিরিজের আপনি যদি সাম আপ করতে বলি ভাই, মানে সামনে গোয়িং ফরওয়ার্ড ওয়ার্ল্ড কাপ আছে,
অ্যান্ড সামনে হোমে ইন্ডিয়ার সাথে খেলবে, সাউথ আফ্রিকাতে আবার অ্যাওয়ে ট্যুর আছে, কোনো কমপ্লিট ট্যুর না, ওয়ান ডে টেস্ট টি20 সবই আছে, দেন ওখানে আবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। সো এখানে ধরেন ওই যে আগের প্রশ্ন, আগে জুবাইর ভাই যেটা বললো যে হয়তো সাউদার্ন হেমিসফিয়ারে তখন সামার থাকবে, হয়তো একটু ইভেন উইকেট থাকবে, ফ্ল্যাট উইকেট থাকবে, বাট এই যে একটা স্ট্রাগল করলো এইখান থেকে আসলে ধরেন মানে আবার তো কাইন্ড অফ সিমিলার কন্ডিশনই, সিমিলার উইকেট টুইকেটগুলোই থাকবে। তো এখান থেকে আসলে ইন্ডিকেশনটা কি অ্যাকচুয়ালি যে ওয়ান ডে ধরেন ছিল না, প্রমিনেন্ট ফিগারটা ছিল না, সেটা ভালো একটা, বাট মানে গোয়িং ফরওয়ার্ড এখান থেকে ওয়ার্ল্ড কাপে কি নিয়ে যেতে পারে, মানে একটা ইন্ডিকেশন কি দিল না যে না, এটা হচ্ছে একদিক থেকে উইকেটের বা কন্ডিশন বা এই সময় আসলে ওয়েদার যেমন ওয়ার্ল্ড কাপের সময় অবশ্যই ডিফারেন্ট থাকবে, Different হবে, মানে হ্যাঁ। এটা কিন্তু জিম্বাবুয়েন প্লেয়ারদেরকেও মানে এই সময় তারা সবসময় হোমে খেলে না, হ্যাঁ আরেকটু পর থেকে শুরু করে বা এরকম। মানে হ্যাঁ ওই সিরিজের কারণে ওটা হ্যাঁ ওই টাইমে দেওয়ার কারণে আসলে যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে, যেমন বাংলাদেশ অস্ট্রেলিয়াতেও যখন একটা যাবে পিছে তখন একটা আগে কিন্তু আনতে হবে, হ্যাঁ। খুবই আর্লি সামার, মানে আর্লি সামার মানে উইন্টারের একদম শেষ শেষটা, দিকে, হ্যাঁ। মানে কাইন্ড অফ উইন্টারই বলা যায় আর কি। প্রিসামার বলা যায়। হ্যাঁ হ্যাঁ, প্রথম ধরো তুমি যেটা বললা যে মানে কষ্ট হয়েছে, বাট সিরিজটা কিন্তু ইন্টারেস্ট, মানে বাংলাদেশের ফেলিয়ারগুলো হয়তো ওই যে দিন শেষে তুমি কমিক্যাল বলবো বা এরকম হাস্যকর বলতে পারো, বাট সিরিজটা খুবই এক্সাইটিং ছিল ওই সেন্সে আর কি। কারণ তোমার এটা মানে মানতে হবে যে যখনই এরকম স্পাইসি উইকেটে খেলা হবে, যখন তোমার পেস বোলারদের কন্ট্রোল এবং পেস তুমি ওটা দেখবা এবং ওটার এগেনস্টে ব্যাটারদেরকে স্ট্রাগল করতে দেখবা, ইট বিকামস ইন্টারেস্টিং। এটা কিন্তু সেটাও তো ঠিক আছে, হ্যাঁ, কম্পিটিশনের ব্যাপার। এখন এই জিম্বাবুয়েন পেসাররা ভালো, বোলিং অ্যাটাক ভালো, সব কিছু ভালো, কিন্তু তুমি মানে ক্রিকেটের এই ফানি ব্যাপারটা চিন্তা করো যে বাংলাদেশের পেসার, এটা নিয়ে আমরা তো অবশ্যই কথা বলতেছি এবং হাইপও একটা আছে এবং এটা উর্দি বাংলাদেশের হ্যাঁ, পেসাররা যেভাবে perform এখন করছে, অবশ্যই হ্যাঁ। মানে মোটামুটি টপ রেটেড, সেটা অ্যাক্রস দ্য ফরম্যাট, হ্যাঁ। এবং সেইটার প্রমাণ কিন্তু তারা এই সিরিজেও রাখছে। ধরো তোমার টপ নচ পেসার যদি নাও থাকে বা সব কিছু থাকে, বাট স্টিল হ্যাঁ টেস্টের ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, বাট তুমি ওয়ান ডে আর টি20তে দেখো হ্যাঁ, বোলাররা কিন্তু বোলারদের কাজ কাজ কম করে বেশি দিছে, করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোন জিনিসটা তোমাকে দিন শেষে ভোগাইছে সেটা হচ্ছে তোমার ব্যাটিংয়ের ব্যাটিং এ। এই উইকনেস, এবং এই উইকনেস কি আজকের প্রথম? না সেটা তো না, সেটা তো দেখে আসতেছি যুগের পর যুগ। ওয়ান ডেতে ধরো তুমি যখন 141 শেষ করতে পারবে না, পরে ওই 240 ওয়ার্ড একটা টার্গেট, যেখানে তুমি একটা সময় পর্যন্ত ফুল কন্ট্রোলে, Then এরপরে তুমি তারপরে- যখন এটা থ্রো অ্যাওয়ে করে আসবা, এই জিনিসটা ওয়ান ডেতে সব টিম মানে যাদেরই হচ্ছে তাদের কেন হচ্ছে, হয় টি20-র ওই জিনিসটা, এবং টেস্টে ধরো যেহেতু টাইম পাওয়া যায় সব কিছু, হ্যাঁ মানে হাই টেম্পো টেস্ট এবং টি20 সব কিছু মাঝখানে ওয়ান ডেতে ওই যে জুবাইরের বাসায় গেমটা যে মাঝখানে বানানো, মানে ব্যাটিংয়ের ওই ইনিংসটা মাঝখানে যে একটা করা, বিল্ড করা, হ্যাঁ হ্যাঁ, এবং সেইখানে ধরো লিটনের অ্যাবসেন্স ফিল খুবই হয়েছে ভালোভাবে। ফিল করতে পারবো। এখন রোলটা হয়তো শান্ত টু সাম এক্সটেন্ট করার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা ইউজুয়ালি দেখি আমরা আর কি। বাট তুমি এখন যদি ধরো ওয়ান ডে এবং টি20 দুইটা হোয়াইট বল ফরম্যাটেই দেখো, তাহলে কিন্তু মিডল অর্ডারে একটা ভয়েড Void আছে। আছে। সেই ভয়েডটা তুমি যদি ফিল করতে না পারো, তাহলে ওয়ার্ল্ড কাপে গিয়ে যদি আরেকটু ট্রু উইকেটও হয়, মানে আরেকটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটও হয়, তবুও তুমি স্ট্রাগল করবাই। তোমাকে ওই মাঝখান থেকে ধরে শেষের আগ পর্যন্ত তোমায় ক্যারি করার মতো ওই ব্রিজটা লাগবে। অবশ্যই থাকতে হবে। সেই ব্রিজটা এখনকার এই টিমে টপ থেকে আসা উচিত। হয় শুরুতে টপ অর্ডার তুমি হেভি রাখতেছো, অথবা ফিনিশিং এর দিক থেকে হেভি রাখতেছো। মাঝখানের রোলটা কে নিবে? এবং টপ অর্ডারে তোমার তো স্ট্রাগল আছে। হ্যাঁ, টপ এটা তো অর্ডারে আছে। ব্যাটারদের শান্ত ওখানে ছাড়া বাকিদের লটারির মতো কোন দিন কে খেলবে। টেকনিক নিয়ে অবশ্যই কোশ্চিন আছে। সেই কোশ্চিন যখন থাকবে তখন ব্যাপারটা দিন শেষে লটারি হবেই। এগুলো তো ওপেনে সো ছিল। গোয়িং ফরওয়ার্ড হ্যাঁ এইসব ক্ষেত্রে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ইউনিট বেটার প্রিপারেশন, ইউনিট বেটার স্ট্র্যাটেজি। তোমার লিমিটেশনস আছে, তুমি জানো তোমার যদি এটা নিয়েই চলতে হয়, তাহলে ইউনিট বেটার স্ট্র্যাটেজিস অ্যান্ড ইউনিট বেটার প্রিপারেশন, যেই দুইটা ছিল বলে এই সিরিজে মনে হয়নি। বেটার স্ট্র্যাটেজি বোলিং তো আমরা তো এস্টাবলিশ করছি বোলিং মোটামুটি, সো ডেফিনেটলি সিরিজের রেজাল্ট টিল্ট হয়েছে, ওদের ব্যাটিং ভালো ছিল, একটা সেঞ্চুরি ছিল, তারপরে বেশ কয়েকটা পার্টনারশিপ ছিল, ইয়াতে কাইয়ার একটা সেঞ্চুরি ছিল টেস্টে, আর ফার্স্ট ওয়ানডেতে 141, এটা তো কিছুই না। রানার সো হ্যাঁ একটা সেঞ্চুরি, কারণে একটা সেঞ্চুরি ছিল, তাই তো ব্র্যাড ইভান্স ইনক্রেডিবল ব্যাটিং করছে হ্যাঁ, শেষ আসতেছি, পুরো Brad Evans সিরিজ নিয়ে। জুড়ে।
তো মানে আপনি চিন্তা করে দেখেন টপ অর্ডার থেকে কেউ না কেউ ক্যারি করছে Carry করছে, মানে হ্যাঁ। ওই ফেজটা আর কি পার করে দিচ্ছে পার করে দিছে, খুব হ্যাঁ। ইয়াগলি ইনিংস খেলছে কারণ এইসব দেখতাম হচ্ছে আর্লি 2000 এইসব এই টাইপের ওডিআই ইনিংস 130 বলে 100 এই টাইপের, সেগুলো এখন দেখতেছি কিন্তু এই সিরিজের জন্য এটা ছিল আইডিয়া। আইডিয়াল, হ্যাঁ এই সিরিজে যে ধরনের কন্ডিশন হয়েছে লেটার অন তানজিদ ডিড দ্যাট। তানজিদ যেটা হয়েছে যে আমরা আফগানিস্তানতে খেলা হলে রাশিদ খানকে কি করি ওই 4 ওভার আমরা, অথবা যে Wicket ওয়ান ডে table, খেলে তাহলে ওই 10 ওভার আমরা হ্যাঁ। জাস্ট প্লে মানে খেলে Survive করবো খালি। সার্ভাইভ করবো আর কি, কোনো অ্যাটাক করবো না, সি অফ করবো, হ্যাঁ হ্যাঁ দ্যাটস দ্য ওয়ার্ড। তারপরে আমরা টেস্ট টি20 যে 2টা ম্যাচ জিতছি ওই 2টা ম্যাচ আমরা কি করছি, ওই দুই বলারের 8 ওভারকে আমরা বেসিক্যালি সি অফ করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ওয়ান ডে যেটা বাংলাদেশ জিতছে সেটাতে কিন্তু 2 বলার ছিল না। কোনটা জানি, ও হ্যাঁ ওই তো Last one, rest last ছিল। একটা আর কি। হ্যাঁ সরি ওটা তো তার ছিলই না। হ্যাঁ তো ওখানে আর কোনো কারণ নাই, সেটাও এখন মানে- মনে করেন যে 4 ওভার সি অফ করা যায় অন 150 রান চেস, কই আপনি ঠিক আছে 4 ওভার সি 8 ওভার সি, আপনি ইভেন 8 ওভার আপনি সি অফ করতে পারবেন যখন অপোনেন্ট টিমের ব্যাটিং অত স্ট্রং না। আপনি যদি বেনেটকে আউট করে দেন ওই টিমে আরো ব্যাটিং নেই, সেকেন্ড তারাজাকে আউট করে দেন ওই টিমে ব্যাটিং নেই, সিমিলার টু বাংলাদেশ। তো তখন তো মার্জিনটা ছোট হয়ে আসে তাই না, তখন আপনি ব্র্যাড ইভান্সরা অ্যাটাক করতে পারেন বা অন্য একটা স্পিনারে অ্যাটাক করতে পারেন, পার্ট টাইমারে অ্যাটাক করে দিতে পারেন, তাহলে আপনি হয়ে যায় আর কি। কিন্তু আপনি কোন টিমের এগেনস্টে 8 ওভার সি অফ করবেন টি20? এখন এটা আর ওয়ান ডে তো যেটা আরো কঠিন, কারণ আপনি যদি এক স্পেল সি অফ করেন ওটা তো সেকেন্ড স্পেলে আবার আসবে। হ্যাঁ আপনি তো 10 ওভার সি অফ করা 10-20 ওভার সি অফ করা টাফ। ডট বলের প্রেসারে আপনি উইকেট দিতেই হবে। হ্যাঁ 10-20 ওভার সি অফ করা খুবই টাফ, স্পেশালি ওই বাউন্ডারি তো বাউন্সার মেরেই যাবে আপনার ওভার হ্যাঁ, 3টা। কয়টা ছাড়বেন আর কয়টা কয়টা ইয়া করবেন, তো আপনাকে ওই জায়গায় একটা আগলি খেলতে হইতো যদি ওয়ান ডে জিততে হইতো। সেই জায়গায় আর কি ওই আগলি ইনিংসটা আপনার টপ অর্ডার থেকে আসলে ভালো হতো, প্রেফারেবলি ফ্রম শান্ত, সেটা আসে নাই, সে রান করে নাই, পুরো সিরিজে কিছু হয় নাই, সিম্পল। তার যেহেতু লিটন ছিল না ওটার তো বিরাট একটা ভয়েড ছিল। সো এই সমস্যার এই দুই দলের গোয়িং ফরওয়ার্ড যত খেলা হবে দেখবেন এই ব্যাটিং এরকমই হবে। ভার্নারেবল থাকবে, যেই হ্যাঁ। দলের ব্যাটিং একটু ভালো করবে সে জিতবে, কারণ বোলিং তো টপ ক্লাস বলার দলের। দুই দলে, হ্যাঁ বাংলাদেশ বলে Yeah. ওটাই আর কি। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। মানে একটা আশঙ্কার কথা হচ্ছে, এটা তখন থেকে মাথায় ঘুরতেছে যে মানে এনকারাবার মুজারাবাড়ি যেভাবে বোলিং করতেছে এবং যেভাবে ভোগাচ্ছে তাতে না মিরপুর আবার ওর পুরনো উইকেটে ফিরে যায়। এটা মনে না হবে, এটা মনে না হবে। তবে ধরেন ইন্ডিয়া, বলতেছি মানে না আমি ওয়েট করে আছি কি ধরেন, মানে আমি চাচ্ছিলাম যে ইন্ডিয়া সিরিজের টি20 একটা অন্তত এখানে হোক, সূর্যবংশী যদি আসে একটা র্যাঙ্ক টার্নার বানাবো, ওরে খেলা দেখা দেবো, আর বেটা খেলা দেখা। এবার আইপিএলে তো পাটা উইকেটে পিড়াস, এবার র্যাঙ্ক টার্নার তো স্ট্রাগল করতে দেখি। ইংলিশ কন্ডিশনেও সাফার করছে, হ্যাঁ। খুবই স্বাভাবিক। ইন্টারন্যাশনাল ক্রিকেট 300 একটা আছে, আর আরেকটা হচ্ছে আইপিএলে তারা যেরকম হ্যাঁ। উইকেটে খেলে সেটা থেকে তুমি এর বাইরে যে কোনো উইকেটই দিবা, মানে এরকমই ওদেরই হবে। অন্য কোনো সিরিজ ডোমেস্টিক বলো হ্যাঁ। ইন্টারন্যাশনাল বলো সেটাই ডিফারেন্ট, এক্স্যাক্টলি সেটাই। তাই না? মানে হ্যাঁ। আইপিএল উইকেটগুলো তো আসলে অন্য রকমের টেলর মেড। এবারের সিজনটা মনে হয় আরও বেশি ছিল এরকম, কারণ সব কিছু মিলাই। সো ওইখানে খেলা রান করা, অবশ্যই ট্যালেন্ট নিয়ে কোনো কোশ্চিন নেই, না না সেটা তো অবশ্যই। বাট এটা তো দিন শেষে একটা হ্যাবিটের ব্যাপার, হ্যাঁ। তাই না? বাংলাদেশ ধরো ওই যে ওরকম করবে, এনগারা বা মুজারাবানির এগেনস্টে এত বেশি স্ট্রাগল করার কারণ কি? এক হচ্ছে হ্যাবিট, কারণ ওই উইকেটে ওই লেংথে ওইভাবে খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই হচ্ছে হ্যাবিট যেহেতু নাই, টেকনিকে যেহেতু ঘাটতি আছে, সব কিছু আছে, এই কারণে হচ্ছে কনফিডেন্সের অভাব, ল্যাক অফ কনফিডেন্স, একটা কালেক্টিভ ব্যাপার আর কি সব কিছু মিলে। তাই না? ধরো তোমার যদি কনফিডেন্স থাকতো তাহলে তো তুমি ব্যাপারটা ওটা কোনো না কোনোভাবে ট্যাকল করতে দিন হবে। শেষে হ্যাঁ অনেক কঠিন অনেক কিছু, বাট ওই ইংলিশ কন্ডিশনের ওই সুইং তো আর হচ্ছিল না। না, ও তো লিথাল ইয়াও তো ছিল না। এবং এগেনস্টে তো ধরো মানে তোমার সামনে তো নাইট রানাও না, না এটা বুঝতো মানে ঠিক আছে, বেসিক মুজামানি অবশ্যই অনেক টপ রেটেড, এনগারাবাও অনেক ভালো। নাইট্রাল লেভেলের হ্যাঁ, পেস তো তাল নাই, ওই সেট তো তাল নাই। লেফট আর্ম পেস আর মানে লেগ স্পিনের এগেনস্টে ওই হাতের উল্টা দিক থেকে বেরোলে বাংলাদেশি ব্যাটারদের তো একটা ঝামেলা আছে, মনের ভাগে কাজ করে। এটা একটা বিল্ড ইন। মনের ভাগে, মনের ভাগে খায় বলেন না। কিন্তু এরপরেও যে জিনিসটা ওয়াজ এভিডেন্ট সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, এবং সেটাই পয়েন্ট আউট করে যে তোমার আসলে প্রিপারেশন কী ছিল। হ্যাঁ, জিম্বাবুয়ে সিরিজ তুমি তোমার মানে মেইন যারা প্লেয়ার তাদেরকে তুমি রেস্ট দিবা, সব কিছু করবা, খুবই স্বাভাবিক, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। হ্যাঁ, তুমি অ্যাপ্রিসিয়েট তোমাকে করতে হবে, কিন্তু বাকি যারা আছে সেক্ষেত্রে তো আরও বেশি আসবে, তাদেরকেও তো তাইলে মানে তাদেরকে তো আরও আগের থেকে তাহলে ওই মেসেজ সব কিছু
মানে পুরা জিনিস নিয়ে প্ল্যানিং, কারণ তাদের জন্য তো এই ব্যাপারটা অনেক বড়। না সেটাই মনে হইলো কি, মানে টিম দেখার পরে মনে হইলো যে এখান থেকে টোকায় না, না। পরীক্ষা নিরীক্ষা যেটা বললো সাইফুল, যে আমরা অ্যাপ্রিশিয়েট করতেছি, আমরা হয়তো ওই লঙ্গার ইয়াটা দেখতেছি দেখে হয়তো অ্যাপ্রিশিয়েট করতেছি, কিন্তু ইভেন উইদিন আওয়ার ক্রিকেটিং সিস্টেম সবাই এটা অ্যাপ্রিশিয়েট করে নাই যখন ফার্স্ট টেস্টের রেজাল্ট অন্য দিয়ে গেছে। নাহিদ রানা টি-20 খেলার কথা না, খেলানোর ইয়া ছিল না। যখন দেখছে যে মানে আশপাশে মুস্তাফিজ ইনজুর্ড হচ্ছে, তারপরে কি জানি ইয়া নাই, লিটন নাই, তারপর শরীফুল ইনজুর্ড হচ্ছে, তারপর আচ্ছা ঠিক আছে এখন আবার একটা টেস্ট হারছি, আবার ওয়ানডে সিরিজ হারছি, নাও কিছু তো একটা জিততে হবে, তো ঠিক আছে খেলাই। সো খেলাইতে গেছি, এখন সাইড স্ট্রেন ইনজুরি, এখন প্রথম টেস্ট তো নিশ্চিত ও নাই অস্ট্রেলিয়ায়, মোটামুটি নিশ্চিত। সো এইটা শুধু সিলেক্টররা শুধু যে চাচ্ছে তা না, পুরো ইকোসিস্টেম চাইতে হবে। পুরো ইকোসিস্টেম চায় না। এবার যখন ফার্স্ট টেস্টের রেজাল্টে এগেনস্টে গেছে, শুনেন একটা টেস্টের রেজাল্ট এদিকে যাইতেই পারে। আমার ফ্রন্টার, আমি 2টা ডেবু দিচ্ছি, আমি এক্সপেরিমেন্টের জন্য জিম্বাবুয়েতে এক্সপেরিমেন্ট করি, সেটা করতে গিয়ে যদি আমি এইভাবে, সিলেক্টরও কিন্তু এবার প্রেশারে ছিল যখন টেস্টের ওই রেজাল্টটা বাইরে গেছে, এগেনস্টে গেছে। সো এটা তো আইডিয়াল ছিল না। পুরা সিস্টেমকে বাই ইন করতে হবে। আপনি কি করতে চাচ্ছেন? আপনি শেষ পর্যন্ত আপনি মানে এটা তো কিছুটা হলেও সাইকোলজিক্যাল ইফেক্ট ছিল যে রানাকে টি-20তে রাখা। তাদের ইচ্ছা ছিল না রানাকে টি-20তে রাখা। শেষ পর্যন্ত যখন দেখছে যে শুরুর দিকে রেজাল্টটা মানে হয় নাই, পক্ষে যায় নাই, তখন তাদের বাধ্য হয়ে সিস্টেম রাখতে হয়েছে যে টি-20তে। এখন কি হইলো, হাইনসাইড তখন আপনি ক্রিটিসাইজ করবেন এই জিনিসটাকে, তাই না? সবাই বলতেছে কেন রানাকে জিম্বাবুয়ের সাথে কেন, স্বাভাবিক কেন খেলাবেন। তাসকিনও শেষ পর্যন্ত থেকে গেছে, আজকে মনে হয় সে এলপিএল জয়েন করতেছে। তো তাসকিন ইজ গুড অন হিম যে তাসকিন থেকে গেছে, নাহলে তো আরো বিপদ হতো। তো হৃদয় তো বলতেছিল যে টি-20 13 জন নিয়ে খেলতেছিলাম, যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে, যে এত লম্বা মানে পেসারের পাইপলাইন থাকার পরও রিপন মন্ডল দেখা গেছে যে একটা সিরিজ খেললো নিউজিল্যান্ড সিরিজে, তারপরে এই সিরিজে নাই, কারণ হচ্ছে তাকে রাখা হয় নাই, কারণ তার ওয়ার্কলোড নাই, সে কোনো ম্যাচ খেলে যায় নাই, সেই কারণে তাকে খেলানো হয় নাই। স্যার লাকিলি সাইফুদ্দিন বল বিউটিফুলি, গাফার বল বিউটিফুলি। টি-20তে আমি বোলিং লাইন আপ, তারপরে যেই সিচুয়েশন থেকে টি-20 কামব্যাক করছে, ওটা তো কমান্ডেবল, যাই বলেন না কেন। ওই ব্যাটিং লাইন আপকে তানজিদ যে ব্যাটিং করছে, যে ওখানে তো ওই ব্যাটিংটাই দরকার ছিল, ওই ইনিংসগুলোই দরকার ছিল, যে এখানে তাইলে তো আপনি এখন তো আরো ডুমসডে এর মতো একটা সিচুয়েশন থাকতে হবে আমাদের। জিম্বাবুয়ের সাথে হারলে তো এটাই হয়, মানে আশ্চর্য একটা অবস্থা। আমরা কোনো সিরিজ তাইলে আচ্ছা, এখন যে ইন্ডিয়া টি-20 সিরিজ হারতেছে, তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ তারও 2 বছর পরে। তো এখন সূর্যবংশী ইংল্যান্ডে যে ফেল করে, ইউ আর লার্নিং সামথিং অ্যাবাউট হিম, যেটা আপনি অন্যান্য সময় না খেলাইলে পারতেন না। তো এইটাও তো একটা হিউজ পজিটিভ সাইড। আপনি যাই বলেন, আপনি আর্লি সামারে খেলতেছেন, ঠিক আছে, জিম্বাবুয়েতে আপনি দেখলেন যে ইটস এ ভেরি গুড ডাটা পয়েন্ট, যে আপনি দেখলেন যে ওই জায়গায় খেলতে হইলে আমার কি করতে হবে। আপনি 2023 বিশ্বকাপে যখন আফগানিস্তানের সাথে জিতছেন, তার আগে আপনি ঘরের মাঠে, ঘরের বাইরে, আপনি সব জায়গায় আফগানিস্তানের বেশ কিছু ম্যাচ খেলার পর আপনি বুঝছেন যে হ্যাঁ, মিরাজকে উপরে খেলাইতে হবে, মিরাজ হাত থেকে গুগলিটা পড়তে পারে, ওই ফেসটা মিরাজ কাটাই দিতে পারবে, মুজিব আর রশিদের ওই ফেসটা, দেন ইট উইল হেল্প আস বিল্ড সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ রানস। হ্যাঁ, তো আপনি এখন খেলতেছেন, আপনি এখন হয়তো এমন একটা মানে ড্রতে পড়লেন ওয়ার্ল্ড কাপে, যেটা জিম্বাবুয়ের সাথে, তখন আপনার এই 10-20 ওভার সামলাইতে হবে। তো আপনি প্ল্যানটা কি করবেন তখন? এখন থেকে আপনি এটা যাতে প্রিপারেশন নেন, আপনি কিভাবে ওই 20 ওভার ট্যাকেল করবেন, আপনার একটা ওয়ার্কআউট মানে ওয়ে আউট বের করতে হবে আর সো হিউজ পজিটিভ আমি মনে করি। অনেক হারার মধ্যে অনেক ব্লেসিং ইন ডিসগাইজ। আমি বলি হ্যাঁ, এই ট্যুরগুলোর মানে কি, আমরা ওখানে যাচ্ছি, এবার যাবে ইমার্জিং টিম যাচ্ছে সাউথ আফ্রিকা প্রথম, তারপর যাবে হচ্ছে এ টিম, টপ এন্ড থেকে এসে তারপর আবার এ টিম যাবে, তারপর যাবে বাংলাদেশ ফুল টিম। এটা তো মানে এটা তো বিশাল পজিটিভ যে আমরা এতগুলা ম্যাচ, এতগুলা প্লেয়ারকে ওই জায়গায়, ওই সাদার্ন হেমোস্ফিয়ার কন্ডিশনে খেলাইতে পারতেছি। সো ইউ উইল গেট টু নো লট অফ, অনেক কিছু জানতে পারবেন যেটা ইউজুয়ালি আপনি জানতে পারবেন না এখানে খেলাইলে আর কি। ফার্স্ট ওয়ানডেটা নিয়ে একটু কথা বলতে চাই। রানার ওই ক্যারিয়ার বেস্ট বোলিং বাংলাদেশেরই পেসারদের মধ্যে সেরা, একটু মনে করাই দিই আর কি, একটু ওল্ড ওয়ানগুলো একটু গুতা দিই। তো ওই 80 না 70 বা 80 রানে মনে হয় 7টা 8টা পড়ছিল, স্কোর লাইনটা এক্স্যাক্টলি ফলো ফিগারসটা মনে নাই, 8টা পড়ছিল। এরপর ওখান থেকে একটা 68 রান পার্টনার, সে ভ্যানগারা আর ইয়ার মনে হয় এই নিয়ামহুরি ব্র্যাড ইভান্স আউট হয়ে গেছিল। ফার্স্ট ওয়ানডে আর কি, এরপর রানার ওভার রয়ে গেল, তাসকিনের ওভার রয়ে গেল, স্পিনার দিয়া রিশাদ একদিকে, মিরাজ একদিকে। কলটা তো ডেফিনেটলি মিরাজেরই ছিল। রানা 7 ওভারে স্পেল করছে। হ্যাঁ, মানে রানাকে ছড়াই দেওয়া খুবই
ঠিক আছে, হ্যাঁ ওটা ওটা এটা করলাম, প্রপার কারণ বাট ওইখানে যখন ধরেন মানে আমরা পেসাররা হেল্প পাইতেছে, ওইখানে স্পিনার আইনা দুই এন্ড থেকে স্পিনার একটু প্রেশারটা লুজ হয়ে গেল, স্পিনারে উইকেট লাগবে না? উইকেট এখন তো আমি তো এদের আন্ডার 100 আটকায় ফেলতে পারতেছি। না, তো এখন ওই জায়গায় অফ স্পিন বোলিংটা কেমন চলে সাইড স্পিনার দেখতে হবে তো। মানে এটা তো প্রুভেন যে আমার পেসাররা ভালো করেছে, রানা একলা উড়াই দিছে। হ্যাঁ ওইটা একটা ব্যাপার আছে, কিন্তু তোমাকে ধরো According. না, দিন শেষে একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ রানা যেহেতু লং স্পেল, তুমি ওকে দিয়ে তো টানা 10 ওভার, ওটা আন্ডারস্ট্যান্ডেবল, ওটা এখন তাসকিন মানে যেটা হতে পারতো সেটা হচ্ছে পেসারকে রোটেট করে এক এন্ডে এক এন্ড থেকে আরেক এন্ড স্পিন, আরেক এন্ডে স্পিনার, হ্যাঁ দুই এন্ডে যখন স্পিনার তখন সেটা নিয়ে একটু কোশ্চেন আসে। হ্যাঁ এটা নিয়ে কথা কিন্তু বলছি। এই জিনিসে এত কিছুর পরেও 141 চেজ হবে না, মানে ওরকম একটা পার্টনারশিপ ধরো এরকম কলাপসে মানে খুবই এক্সট্রাঅর্ডিনারি তো সবসময় বিলো 100 অল আউট হওয়াটা তো প্রতিদিন ঘটে না। হ্যাঁ মানে এরকম একটা না একটা পার্টনারশিপ হবেই, সেটা শুরুতে হোক মাঝে হোক শেষে হোক, একটা হতেই পারে। কিন্তু এরপরেও তুমি যখন 141 চেস করতে পারবা না, উইকেটে কোনো ডেমন ছিল না, অপোজিশন টিমে তো রাইডার ছিল না, আমারই প্রশ্নই ভাই, আমারও তুমি 141 কেন তা নিন, ওখানে যদি 141-এর জায়গায় 115-তেও জিম্বাবুয়ে অল আউট হইতো তবুও বাংলাদেশ কুড হ্যাভ স্ট্রাগলড ব্যাটিংয়ে। হ্যাঁ কেন? আমার প্রশ্ন হচ্ছে আমি আপনার মতো প্রশ্ন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে এই কোশ্চিনটা, তো এটা তো একটা কোশ্চিন, বড় কোশ্চিন। তোমার 141 হোক আর যতই হোক, সেটা ঠিক আছে বুঝলাম, বাট ধরেন ডমিনোটা শুরু হয়েছে কই থেকে সেটা একটু দেখেন। সেটা শুরু হয়েছে মানে সবকিছু ওই যে সব তো এগেইন মানে ডটগুলো তো carry করা যায়। এগেইন ওই যে ওই ফেসটা ওখান থেকে নিয়ে ক্যারি করা প্রপার অ্যাঙ্কর এটা বাংলাদেশে ছিল না আর কি। এটাকে তুমি যে নামেই ডাকো, কিন্তু একটা ইনিংসের এবং তোমার যদি ব্যাটিং এরকম, আমি দিন শেষে এটা বলি যে ধরো ইংল্যান্ডও ওয়ানডেতে বেশ একটা লম্বা টাইমে মাঝে মাঝে তারা স্ট্রাগলের এই ফেজটা যায়। কেন যায়? কারণ হচ্ছে তাদের যে ব্যাটিং লাইন আপ, হ্যাঁ অ্যাটলিস্ট মানে টি-20-তে ধরো ইংল্যান্ড বা যে কোনো বড় টিম বা যারা সাকসেসফুল টিম তাদের ক্ষেত্রে কি তাদেরকে একটা বড় মানে ক্যারেক্টারিস্টিক হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি টপ 5-6 ব্যাটারদেরকে যে কোনো পজিশনে খেলাইতে পারবা, তাতে কোনো কিছু যায় আসবে না। তখন তোমার ওই ম্যাচ আপ থেকে শুরু করে সব কিছু ওইটা কাজে অনুযায়ী তখন যেখানে লাগে। সিচুয়েশন অনুযায়ী নামা দিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে ওরকম না, কিন্তু ওয়ানডেতে ধরো কিছু রোল এখনো ডিফাইন। তুমি যদি ব্যাটার অন্য রকমেরও হও, তুমি যদি ওই পজিশনে যাও তাহলে তোমার ব্যাটিংটা হইতে হবে ওরকম। সেটা টপ অর্ডারের একটা ফেজ আছে, মিডিলে একটা ফেজ আছে, শেষের দিকে আরেকটা ফেজ আছে। তুমি যদি শুরুর থেকে ওই একজন খেলা শুরু করলো, লাগলো না, স্প্লাইসে লাগলো, স্টিকারে লাগলো, বড় বাউন্ডারি তুমি আউট হলা, সবাই যদি ওই জিনিসই করতে যায় তাহলে মানে এটা দিন শেষে হয়তো এটা হতে পারে যে জুবাইর আগে বলছিল মানে ড্রেসিং রুম এখানে একটা বড় ইফেক্ট ফেলে। এখন ড্রেসিং রুম কীভাবে প্যানিকড হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু একটা প্রশ্ন। প্রপার মেসেজ থেকে শুরু করে সব কিছু মানে যে হ্যাঁ তুমি সবসময় তো পুলিশিং করবা না, সবসময় তো ধরে ধরে বলবা না যে এটা গিয়ে এটা করবি ওটা করবি, কিন্তু নিজের রোলটা তো আসলে ক্লিয়ার থাকা উচিত নিজের কাছে কি করতে তুমি চাই। চিন্তা করো। মানে হ্যাঁ শান্তকে নিয়ে আমরা অনেক কথা বলি, অনেক রকম শান্ত কি সেটা আমরা এতদিনে সবাই জানি। শান্ত শটটা খেয়াল করো, মানে ওরকম ওয়াইল্ড ওই সুইং ওই কি করবে, অন্য লেভেলের ওপেন ট্র্যাপ ছিল এগুলো, 4-5টা উইকেট পড়ছে ওপেন ট্র্যাপ, সবই স্ল্যাশ করতে গেছে, স্কোয়ার বাউন্ডারিতে খেলতে গেছে এবং সবচেয়ে বড় বাউন্ডারিগুলোতে পিক করছে ওরা, ক্রস করছে, স্ল্যাশ করছে, ক্যাচ দিচ্ছে। 4-5টা উইকেট পড়ছিল ফার্স্ট ম্যাচে, ওই শান্তর সাথে অলমোস্ট আইডেন্টিক্যাল সবগুলা। এখন হ্যাঁ এটা হচ্ছে ওয়ান অফ দোজ ডেজ আর কি, কিছু করার নাই এটা বলতে পারো, কিন্তু অবশ্যই কোশ্চিন আছে। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। ক্যাপ্টেন্সি একটু বলেন এবার, মানে একটা এখনো বাতাস অনেক হাওয়া বাতাস শুনতেছি, ক্যাপ্টেন্সির ব্যাটন নাকি চেঞ্জ হয়ে যেতে পারে ওয়ার্ল্ড কাপের আগে, শুনছেন নাকি কিছু? সেটা এখনই বলা একটু মুশকিল, বাট নেক্সট যে সামনে বোর্ড মিটিং আছে ওই বোর্ড মিটিংয়ে ক্যাপ্টেন্সি নিয়ে, স্পেশালি ওডিআই ক্যাপ্টেন্সি নিয়ে আলাপ হবে। এটা নিয়ে এটা মোটামুটি এটা নিশ্চিত করেই বলা যায় আর কি। সো একটা চেঞ্জের আওয়াজ তো আছেই, স্পেশালি জিম্বাবুয়ের সাথে বেশ কিছু ডিসিশন আপনি যেটা বললেন ওই ফেজটা ওইটা খুব বেশি ক্রিটিসাইজ আছে, নট দ্যাট এটা ম্যাটার করে যে আপনার 140 আপনার চেস করা এটা নিয়ে উচিত ছিল, কোনো কথা নাই। তারপরে আপনি বেশ কিছু ডিসিশন স্পেশালি নিজের বোলিংয়ের ক্ষেত্রে, মুসাদ্দেক পুরো সিরিজে কোনো বোলিংই করে নাই ওয়ানডে সিরিজে সারপ্রাইজিংলি। তো আরেকটা জিনিস তো কমন সেন্স বলে যে আফটার টি-20 সাকসেস আপনি বলতেই পারেন যে ওখানে একটা পেস বোলিং অলরাউন্ডার ডিমান্ড করে ইজিলি, এটা সাইফুদ্দিন হোক অথবা সাকলাইন হোক, যেই হোক।
আপনি এখন ম্যাচ দিলে এখন থেকে দেওয়া উচিত সেই রোলে ওই কন্ডিশনে। এবং এটা শুরু থেকে আমরা বলে আসছি ওইটা দুই ফ্রন্টলাইন স্পিনারের কন্ডিশন না। লম্বা প্রজেক্টের চিন্তা করতে হবে না, আসলে। ওইটা তো আমরা এর আগেও ডিসকাস করছি, এবার এটা ওখানে দুই ফ্রন্টলাইন স্পিনার, আপনি ইউ ক্যানট অ্যাফোর্ড দ্যাট যদি না তাদের ব্যাটিং না থাকে। এখন রিশাদের ব্যাটিং সিরিয়াসলি ফলো অফ করছে, ওইটা আছে, হ্যাঁ, কিন্তু আপনার একটা লেগ স্পিনার লাগবে, সেটা আবার প্রুফ করছে সে টি-20-তে। ফ্রিডম দিলে কি টাইপের বোলিং হয় সেটা দেখা গেছে। ওইসব বিগ বাউন্ডারি তার জন্য আইডিয়াল, ফ্লাইট লুপ টি-20 স্পেশালি। সেকেন্ড ম্যাচে আমি তো মানে দেখলাম না যে প্রত্যেকটা বল ছিল মানে ইনক্রেডিবল, মানে প্রত্যেকটা ছিল, তাকে মনে হয়েছে যে সে ফ্রিডম দিয়ে বোলিং করছে। তো ওইটা ওরকম দেখ খেলানো হয়নি। তো ওই জিনিসটা ইম্পর্টেন্স। তো সেক্ষেত্রে একজন লেগ স্পিনার অবভিয়াসলি থাকবে। সে ওই রোলের কারণেই আপনি চাবেন যে একটা ব্র্যাড ইভান অথবা ওই লেভেলের কেউ থাকে, সাইফুদ্দিন বা ওই রোলের কেউ খেলুক। ইভেন সাকলাইনও খারাপ করেনি বলার, সে হ্যাঁ তার মেইন ওয়েপন যেটা কাটার সেটা হয়তো ওখানে এফেক্টিভ না, কিন্তু সে জায়গায় বোলিং করছে এবং খুব ভালো বল করছে বা জায়গায় বোলিং করছে এবং সে মানে খুব কমিটেড ছিল আর কি। সাইফুদ্দিন সুপার বোলিং করছে পুরো সিরিজ জুড়ে, টি-20 সিরিজ। সো এই জিনিসগুলো দায়িত্ব নিয়ে বোলিং করার যে বিষয়টা, আর সে তো ব্যাটিংও দেখাইলো যে সে ভালোই। সো আপনি ওই রোলে একজনকে যদি খেলান দ্য ফোর্থ পেসার হিসেবে, সেক্ষেত্রে টিমের কম্বিনেশনটা বেটার হয়। অ্যান্ড সেটা কখন হবে, সেটা যদি আপনার এখানে ক্যাপ্টেন্সি দিয়ে হয়, একটু চেঞ্জ আসে, সেক্ষেত্রে যদি টপ অর্ডার থেকে কেউ ক্যাপ্টেন্সি নেয়, বা সেটা তো হৃদয় অলরেডি নিজে ক্যান্ডিডেট হিসেবে মানে প্রমাণ করার চেষ্টা করতেছে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। সো আরও বড় ক্যান্ডিডেট আছে, লিটন দাস আছে, শান্ত প্রবাবলি হয়তো অত বেশি ইন্টারেস্টেড থাকবে না, লিটন ফ্রন্ট রানার প্রবাবলি এরকম কিছু হইতে পারে। সেক্ষেত্রে কোন দিকে যাবে এটা আমরা জানি না, এখনো বোর্ড মিটিংয়ে ডিসকাস হবে। বাট ওই রোল যদি আপনি অ্যানালিটিক্যাল ওয়েতে চিন্তা করেন, তাহলে ওই জায়গায় যদি একজন পেস বোলিং অলরাউন্ডার খেলে, তাহলে ইজিলি ইট মেক্স মোর সেন্স। সেটা তানজিম সাকিব যদি ফিট হয়ে আসে, অথবা যে কেউ, সাইফুদ্দিন, বা আপনার হাতে তিনজন নাম আছে, এখন আপনি যাকে নিতে চান আর কি, সেটা আর কি আপনার টিমের ব্যালেন্সটা আরও বেটার করে দেয়, ইনস্ট্যান্টলি বেটার করে দেয়। আপনি একটা এক্সট্রা খেলাইতে পারতেছেন, প্লাস দরকার আপনি একজন এক্সট্রা বলার খেলাতে পারছেন। মোসাদ্দেক উইল অ্যাক্ট অ্যাজ এ অফ স্পিনিং অলরাউন্ডার। সো আপনি অনেক কিছু করতে পারেন যদি ওই জায়গাটা ভেকেন্ট হয় আর কি, সরাসরি বলতে গেলে। এক্ষেত্রে কিন্তু মানে একটা অপরচুনিটি লস্টের মতো। মানে জিম্বাবুয়ের এই ওয়ানডে সিরিজের সামনে যখন ওয়ার্ল্ড কাপ, তুমি তখন একটা পেস বোলিং অলরাউন্ডারকে ট্রাই করলা না ওয়ানডেতে, টি-20তে করলা। টি-20 ওয়ার্ল্ড কাপটা তো সামনের বছর না, ওইখানে না, তাই না? এবং তুমি ওই ফার্স্ট ম্যাচের কথা এগেইন, তুমি যদি ওই ফেজে ফিরে যাও, দুই দিকে স্পিনার, যদি তোমার একটা পেস বোলিং অলরাউন্ডার থাকে, তাহলে কিন্তু এই কোশ্চেন ওঠে না। এবং সৌম্যর বোলিং করাটা আরও তোমাকে বলে দেয় যে আসলে এখানে একজনকে দরকার। তোমার হাতে অপশন আছে, সব কিছু আছে, মানে অপশন তো আসলে আছে বললে মনে হবে যে আমরা মানে সিলেক্টরটা নিচ্ছে না হয়তো অনেক কিছু, আসলে তো অপশন লিমিটেড। কিন্তু তুমি যদি ট্রাই করতেই চাও, তাহলে হয় নট ইন দিস, তাই না? কারণ এখানে তো ঘুরে ফিরে আসলে যে তুমি অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছ, কারণ তোমাকে ক্যাপ্টেনকে খেলাতে হচ্ছে, তোমার ওই যে ফিনিশারের ওই হিসেবে তুমি আরেকজনকে ওখানে তোমাকে পুশ ইন করতে হচ্ছে, মানে অ্যাকোমোডেট করতে হচ্ছে আর কি। কিন্তু এটা আসলে একটা অপরচুনিটি লস্ট। কারণ দিন শেষে তুমি হতো না তুমি বুঝতা যে নাই, আমাকে তাহলে অন্য স্ট্র্যাটেজি এগোতে হবে, তাই না? তো টি-20 যদি হয়, তাহলে তুমি কেন মানে পেস বোলিং অলরাউন্ডার মানে তোমাকে কিন্তু 10 ওভার করতে হবে না, আমার 5-7 ওভার করে দিবে। তুমি 4-5 ওভার করলেও হবে। তোমার 11টা দেখো, লাস্ট ম্যাচের 11টা টি-20, মানে তো আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ ট্যাকটিক্যালি ইট ওয়ার্কস। আমি যদি সে তাসকিন খেলুক, শরীফুল অথবা ভাইসা ভার্সা যেই খেলুক, অথবা নাহিদ রানা, যদি তাসকিনের জায়গায় নাহিদ রানা মানে ঘুরে ফিরে খেলে, সাথে যদি আমি সাইফুদ্দিন আর সাকলাইনে রাখতেছি, মুস্তাফিজ যাই বলি, সাকলাইন অথবা মুস্তাফিজ, তাহলে আমার সাকলাইন অথবা সাইফুদ্দিন, তাহলে আমার ব্যাটিং লাইন আপ কত লম্বা হয়? 7-8-9 বন্ধু থাকবে। সব টিম তো তাই করতেছে। হ্যাঁ, তাই তো। 18টা মানে ওই ক্যাপাবিলিটি আছে, বল করতে পারে, নিচে নামে আবার 10 বলে হয়তো 20 রান করে দিল। আপনি এটা এক্সপ্লোর করতেছেন। জীবনও নরমাল সার্কামস্ট্যান্সেস দুইজন অলরাউন্ডার খেলাইতো না বাংলাদেশের কন্ডিশন, ওই না হইলে
বাধ্য হয়ে খেলাইতে হয়েছে, বিকজ কোনো পেসার নাই, অ্যান্ড ইট ওয়ার্কড অ্যান্ড ইট উইল ওয়ার্ক। অন্যান্য টিমগুলো দেখেন, এটা হয়, এটাই হয় এটাই ইভেনচুয়ালি। হচ্ছে এটা। সাউথ আফ্রিকার টিমটা দেখেন, নামিবিয়ার টিমও দেখবেন যে একটা স্পিনার খেলা হয়, বাকি সব পেসার এবং পেস বোলিং অলরাউন্ডার। ওই যে ইয়ানসেনের রোলটা তো একদম পারফেক্টলি বসে গেছে। ধরো ইন্ডিয়া এখন স্ট্রাগল করতেছে ওয়ানডেতে বলো, ওইখানে বলো, ওইখানে ওরকম একজন প্রপার পেস বোলিং অলরাউন্ডার নাই বলে খেলায় যাচ্ছে কিন্তু হ্যাঁ, ট্রাই করে যাচ্ছে কিন্তু নাই, যেহেতু পান্ডিয়া নাই সেহেতু নাই। ইংল্যান্ডে কিন্তু ধরো স্যাম কারান, মানে আমি শেষ সিরিজ যেহেতু ওই খেলাটা হ্যাঁ। হচ্ছে, মানে স্যাম কারানের রোলটা তো ওই কারণে স্পেশালাইজ, রাইট। তাই না? এবং সেটা 2 হোয়াইট বল ফরম্যাটিং, কোয়ান্টিটি দুটোতে। এবং ধরো ওইখানে আর্চার ক্যান প্লে মানে 1 or 2 শটস বা যেটাই বলো, সেই জিনিসটাও ইফেক্টিভ হয়। হ্যাঁ হয়তো, এবং সেগুলা কিন্তু হবে। এবং দিন শেষে এনগারাবার ব্যাটিং, নিয়ামরির ব্যাটিং তোমাকে হারালো। এক্স্যাক্টলি। মানে তুমি যদি ওইটাই বলো যে পার্টনারশিপটা আরো, মানে ওরাও যদি বলে যে হ্যাঁ শেষ পার্টনারশিপটা লং হয়ে গেছে, আরো আগে ভাঙার দরকার ছিল, তাহলে কি? তাহলে ওদের ব্যাটিং তোমাকে হারালো। হ্যাঁ তাই তো হইছে, তাই তো হইছে। ব্র্যাড ইভান্সই তো সিরিজ হারায়। হ্যাঁ ও ভাই কি জুবার ভাই বলে, কিন্তু জুবার ভাই বলবে না, ফ্রেন্ড, বন্ধু। ইভান্স হচ্ছে বন্ধু। বলবো না বন্ধুদের কাহিনী বেশ মজার একটা কাহিনী আমার বলছিল ওই হারারেতেই। জুবে তো জুবে ইভান্স কিন্তু ফাটায় ব্যাটিং করছে এবার, মাইরও খাইছে, ও সাইফুদ্দিনের কাছে চারটা খাইছে। মানে আমার একটা গল্প মনে আছে, ওই আচ্ছা মনে আছে যে বলেন। আমি বলতেছিলাম যে আমি লান্স ক্লুজনারে বলতেছিলাম হি ওয়াজ ভেরি ওয়েল, হ্যাঁ হি ওয়াজ 130, নো ম্যান। লান্স ক্লুজনার বলতেছে নো ম্যান, হি ডাজন্ট বল 130, ডোন্ট বুলশিট মি। সে বলতেছে যে এন্ড হি নোজ হি ডাজন্ট বল 130। এটা হলো ব্র্যাড ইভান্স যেখানে প্রজেক্ট ছিল 2022-এ, সে 2026-এ হচ্ছে তাদের সিগনিফিকেন্ট হ্যাঁ পারফরম্যান্স। ওই আমরা যেটা খুঁজতেছি এতক্ষণ নিয়ে, যেটা নিয়ে পেঁচাল পারলাম, ব্রেড ইভান্স হচ্ছে আমার ওই ক্রিকেট। ওই টাইমে লিটারালি সে হচ্ছে যে ওই টাইপের প্লেয়ার, হে লিসেন ইফ ইউ নিড এনি ইন্টারভিউজ ইউ ক্যান কল মি। এটা হচ্ছে তার স্টেজ 2022-এ, 4 বছর পরে এই হচ্ছে তাদের ইয়াটা হয় হচ্ছে এরকম, গ্রাফটা হয় উন্নতির ইয়াটা হয় হচ্ছে এরকম। এমন হচ্ছে যে মানে ওই কন্ডিশনে তো সে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার থাকবে ওই টিমের, এবং সে অলরেডি দেখাইছে যে সে ওয়ার্ল্ডের মধ্যে মানে ওই সিচুয়েশনে কি ধরনের হিটিংটা করতে পারে, এবং খুবই বেসিক সিম্পল হিটিং, ডাউন দ্য গ্রাউন্ড, বিগ শটস, বিগ বাউন্ডারি ক্লিয়ার করা হিটিং। তোমাকে খুব ভার্সেটাইল হতে হবে। ভার্সেটাইল হইতে হয় না, তোমাকে বল তো তো ব্যাটে আছে। 360 হতে হবে না, টেকনিক্যালি সলিড হতে হবে। সো এই মানে আমরা যদি খেলাইতাম, মনে আছে যে 2022-এই মনে হয় লাস্ট ওয়ানডে খেলছে, ওই ট্যুরেই সবার আগে লাস্ট ওয়ানডে খেলছিল সাইফুদ্দিন। এরপরে আমরা আর কাউকে বিল্ড করি না। হ্যাঁ তানজিম সাকিবের কাছে সাকিবকে নিয়ে আমরা চেষ্টা করতেছি, কিন্তু ওটাও তো ডেভেলপিং প্লেয়ার, এখনো তো ইয়ে হয়নি যেহেতু ব্যাটিং এর দিক থেকে আর কি। সে থাকলে এটা খুবই ভালো হইতো আর কি, টিমের ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু। তো এই জায়গাটা আপনি চেষ্টা করতে হবে যে নেক্সট সিরিজগুলো যেখানে আমরা দেখতে যাবো যে ইমার্জিং সিরিজটার কম্বিনেশনটা কেমন হয়, 11টা কেমন হয়, এই টিমের সিরিজটা কম্বিনেশনটা হয়, সেখানে গাফাত যাচ্ছে হুইচ ইজ গুড, সে ওখানে ওই জায়গায় কেমন কম্বিনেশনটা হয়। আমি দেখতে চাই ওখানে আমাদের মানে যে নিচের লেভেলের টিমগুলোর 11টা কেমন হয়, ওখানেও কি 2জন অফ স্পিনিং অলরাউন্ডার নিয়ে খেলে নাকি দেখতে চাই এটা। ক্যাপ্টেন্সি কাকে দিবে সেটা হ্যাঁ সেটাও একটা কথা। আনসার্টেন সব বাংলাদেশের ক্রিকেটে না, সেটা ডিকটেট করবে তোমাকে। বুঝতে পারতেছি এখন এটা। দেখেন এটা কিন্তু আমার ওয়ার্ল্ড কাপের সাথে রিলেটেড, মানে এই যে ডটগুলো কানেক্ট করলে চেইন রিঅ্যাকশনটা তো ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ওই এটা এর কারো পার্সোনাল হচ্ছে না, আমরা ওই জায়গাটা ওই স্কিল সেটটা আপনি ওখান থেকে সরায়া ওই জায়গায় আপনি 11 আপনি চাইলে ব্যাটিং লম্বা করতে পারেন, কারণ আপনি মোসাদ্দেকের কাছ থেকে 10 ওভার ডিমান্ড করতেই পারেন। আর মোসাদ্দেক যদি নাও দেয়, মোসাদ্দেক সৌম্য মিলায় একজন 10 ওভারও বলে, ইউ ক্যান স্ট্রেংথেন দ্য ব্যাটিং। আপনি কখনোই সাকিব আল হাসানকে রিপ্লেস করতে পারবেন না, গ্যারি সোবার্সের রিপ্লেসমেন্ট পায় নাই, আমরা শুরু করছি তাই না? এরকম আরো 10-15 অলরাউন্ডারের নাম বলতে পারবো। বেন স্টোকসের রিপ্লেসমেন্ট ইংল্যান্ড পাবে না নেক্সট 10 ইয়ার্স, পাবে না। ইটস নট মানে স্যাম কারণ বেন স্টোকস না, আপনি হয়তো বিটস এন্ড পিসেস দিয়ে চালাবেন। হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট না ইন্ডিয়া, সিম্পল। যতই শিবম দুবের যতই খেলেন আপনি না, এগুলো হয়, এগুলো ভাই আপনি জেনারেশনাল ট্যালেন্ট, এগুলো 20-30-50 বছর একটা আসে। সো আপনাকে শিখতে হবে কিভাবে খেলতে হয় উইদাউট সামান স্কিল সেট লাইক সাকিব আল হাসান। আপনি খেলতে হবে হচ্ছে এইভাবে, আপনার স্ট্রেংথ করতে হবে। কখনো আপনার যদি অপোনেন্ট টিমের বোলিং ভালো থাকে, সে এরকম স্পাইসি কন্ডিশনে খেলতেছেন, তাহলে আপনি একটা এক্সট্রা ব্যাটার নিয়ে খেলবেন। হ্যাঁ তখন আপনি মোসাদ্দেক উইল ফিল দ্যাট রোল অফ বোলিং দ্যাট 7-8-10 ওভার্স। সোমওয়ার্ক যখন সুইং থাকলো তখন 2 বার করে দিল, 10 ওভার হয়ে গেল, আর বাকি 4 জন আপনার বলার থাকলো আর কি। এভাবে আপনার ম্যানেজ করতে হবে। কিন্তু আপনি যদি
ধরেই রাখেন যে ওই ইম্পর্টেন্ট ফেজটা যে জায়গা আর কি, যেটাকে আপনি মনে করেন যে পটেনশিয়াল 10 ওভার বলার পটেনশিয়াল সাকিব আল হাসান, যেটা 2019-এ সাকিব আল হাসান ওই করছে, রোলটা আমার লাগে ওই ধরনের কন্ডিশনে দ্যাটস নট গোনা হ্যাপেন। হি ইজ নট সাকিব আল হাসান। এক্স্যাক্টলি। এগুলো হয় না তানিন, মানে আমাদের ল্যাব করা উচিত। তার আগে একটা হচ্ছে যে জুবাই তখন যেটা বললো যে নাইট রানার টি-20 সিরিজ খেলার কথা নয়, কেন খেলতে হয়েছে? কারণ যেহেতু টেস্টের পর ওয়ানডে সিরিজও হারছে, জিম্বাবুয়ের থেকে তো শূন্য হাতে কিছু না কিছু নিয়ে তো ফিরতে হবে। এই টেন্ডেন্সি, এই মেন্টালিটি, এটা তোমাকে প্রমাণ করে যে তুমি এখনো প্রফেশনাল হতে পারো না। এটা অনেক বড় কথা, বাট কারণ দিন শেষে তুমি অ্যাকশন তো প্রুভ করতেছ আমার তুমি এগুলা। এক্সপেরিমেন্ট করতে গেছো, তুমি একটা বাঞ্চ অফ প্লেয়ারের উপর ভরসা রেখে তাদেরকে সিলেক্ট করছো, তুমি তাদেরকে খেলাবা Right. যেটাই হোক। না হলে ওই যে প্লেয়ারটার উপর তুমি ইনভেস্ট করতেছো, যে প্লেয়ারটার উপর ভরসা রাখতেছো বা দেখতে যাচ্ছ যে সে কী করে, সে কোনো দিন কিছু শিখবে না। এবং এই কারণেই ধরো শেষে গিয়ে তোমাকে একদম 11th আওয়ারে গিয়ে তোমার সব রকম প্ল্যানিং চেঞ্জ করতে হবে। নাকে মুখে উঠে যাচ্ছে আর কি তখন, এই তুমি- সোজা বাংলায় বললে এটা। ওয়ার্ল্ড কাপের এখন এসে তুমি বলতেছো যে তোমার মানে এই আলোচনাটা হচ্ছে যে ক্যাপ্টেন্সিতে চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, তাকে ক্যাপ্টেন এই বোর্ড বা এই ম্যানেজমেন্ট দেয়নি ক্যাপ্টেন্সি, আগের ভর্তি কিন্তু এটা হচ্ছে আমাদের মানে পুরো সিস্টেমটা, Systemটা এই reflection. সিস্টেমটা যদি সামনে চেঞ্জ হয় তাহলে অবশ্যই ভালো, সেটা সবাই সাধুবাদ জানাবে। আর না হলে এই আলোচনা, এই সাইকেল চলতেই থাকবে এগুলো। চলতেই। সামনে আরো পডকাস্ট হতে বলবো। শেষ দিকে চলে আসছে মা, যে রোদ। আজকে ঘুমাইছি একটু লেটে, বুঝছেন, ঘুমাইতে গেছি সকালবেলা, ফোনটা একটু নিলাম, দেখি অস্ট্রেলিয়া টিম দিয়ে দিছে। যে লাইন আপ দেখলাম, দেখে আমার ঘুম টুম চলে গেছে ভাই। তো তাও ঘুমের আগে থেকে আমি তো নিউজ টিউজ করে তখন ঘুমাইছি। না, এটা তো এক্সপেক্টেড ছিল। না সেটা ঠিক আছে, এক্সপেক্টেড ছিল, না, আমি ইনএভিটেবল যখন হিট করে এই এখানে আসতেছি, এই লোকটা দুবাইরে যে ওই যে আমি এখানে আসতেছি, এই কে কয়টা লোকটা পাবে, মানে কে এই যে কার কয়টা মানে যখন থেকে আইটিনারি দিছে হ্যাঁ হ্যাঁ তখন থেকে তানিন দেখবেন হাসান ওইখানে 200 রানের উইকেট হবে, এটা শুধু- হাসান 5/430। তুমি আজকে বলতেছে কি ডরে আমার শরীর কাঁপতেছে তখন টিম থেকে। তখন তুমি বললা না যে কয়েক মাস ধরে উল্টা কথা বলতেছে, হ্যাঁ, ফিউ মান্থ। হ্যাঁ। এটা ফিউ মান্থ না, এটা আমি বছর ধরে শুনতেছি। আমি আমার কাছে রেগুলার হচ্ছে আইটিনারি দেওয়ার পরে। এবং মাঝখানে আমি এটা মানে এখনো হয়তো আশা বা কিছু আমি বিশ্বাস করা শুরু করছি। সিরিয়াস ভাই, আমি তো আন্দর হাসান আরো ভালো বল করতেছে ভাই, আমি- কাউন্টিতে করছে, ভাইটালি প্লাস খেলছে, এলবিএল ভালো করতেছে। এমন ভাবে একটু পর পর বলা শুরু করছে না, হ্যাঁ। মানে জিনিসটা আসলেই মনে না, আসলেই তো আমাদের Possible. পেস আমি ভাই ভালো। আমি ভিজুয়ালাইজ যদি করতেছি। শুরুতে ওই যে ওরকম একটা কিছু হয়, জয় যদি ওরকম কিছু একটা করে সাউথ আফ্রিকার মতো, তাহলে তো কিছু একটা হয়েও যেতে পারে। সামার জোসেফ থেকে তখন তো সামার জোসেফ মাথায় আসে, আর এটা মাথায় আসে, স্টার হ্যাজেলউড কামিন্স লায়ন ফিরছে। সবাই ফিরবে। এবার বলেন আপনি না কিছু বলার নেই। সব দেখাবেন না? টেস্ট চ্যাম্পিয়নশিপ হ্যাঁ 5/30 এবার বলেন। না সিরিয়াস, মানে কিছু বলার নাই, কারণ এই টাইমে তো টেস্ট হয় না অস্ট্রেলিয়া। হ্যাঁ এন্ড মনে করেন যে আমার গত 50 বছরের অস্ট্রেলিয়ান্স আমার মুখস্থ, আমি প্রাউড ফিল করি এটা নিয়ে। একটা জিনিস বলে নেই, পরে ভুলে যেতে পারি। একটা ব্যাপার প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেখানে খেলা হবে সেখানে বাংলাদেশও খেলে নেই, অস্ট্রেলিয়াও খেলে নেই। জার্মানি না শেফিল্ড শিল্ডের মানে ওই ম্যাচ কন্ডিশন হ্যাঁ হয়, কিন্তু ধরো স্টিল লাস্ট 3 সালে খেলা হয়েছে মনে হয়। যে হিসাব মানে হুম। সবকিছু মিলে মানে ওই একটা ফ্যাক্টর, আননোন ফ্যাক্টর আসলে দুই আছে। দলের জন্য আছে আর কি। যেমন ওইখানে কি ড্রপ ইন পিচ রবিন বসেছে গত সপ্তাহে, বুঝছেন, হ্যাঁ। এটা নিয়ে অলরেডি টেস্ট ব্যাটারদের মধ্যে আলোচনা চলছে কেমন হবে না হবে। ড্রপ ইন উইকেট। মানে তার ওই কিউরেটরের ক্যারিয়ারের হ্যাঁ। সবচেয়ে বড় ঘটনা আর কি। ঠিক ইনফোতে পড়লাম সেদিন। সো এগুলো তো আসলে ধরো সবকিছু মিলাই ব্যাপার। হ্যাঁ, মানে তারা চাচ্ছে যে উইন্টারের টাইমটা সামনে গোয়িং ফরওয়ার্ড এটা অনেক বড় ডিল হয়ে যাবে অস্ট্রেলিয়া তো প্ল্যান করেই আগায় আর কি। আর যেহেতু তাদের ফ্রন্টলাইন টিমটা খেলতেছে, দ্যাটস অলসো অ্যান ইন্ডিকেশন যে এটা গুরুত্ব পাচ্ছে। অবশ্যই হ্যাঁ টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ তো ঠিক আছে, বাট এমনিতেই আর কি চাচ্ছে যে এই প্রোডাক্ট মানে উইন্টার টেস্ট হিসেবে এটাকে প্রমোট করা, সো দ্যাট সামারটা আর একটু বড়, মানে বছরের ক্যালেন্ডারটা আগে যেমন 6টা 7টা টেস্টে দেয়, এখন মনে করেন যে 10টা দিকে দেয়। সেক্ষেত্রে মানে বাংলাদেশের মতো টিম ওই যে এর আগে এই মাঝখানে হইলো না, মানে ইংল্যান্ডেও যাওয়ার একটা ভালো তো পসিবিলিটি আছে। তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই মানে যখন ওই যে জুবাই যেটা বলতেছে, তুমি যখন ওই সামার এক্সটেন্ড বা সিজন এক্সটেন্ড করার করবা, তখন বাংলাদেশে কিন্তু অপরচুনিটি পারবে। হ্যাঁ বাংলাদেশ একটা উইন্ডো খুললো আর কি। হ্যাঁ বাংলাদেশ ছোট্ট একটা জিম্বাবুয়ে বা এই টাইমে মানে জিম্বাবুয়ে যেরকম পারফরমেন্স, তার যদি টেস্টে ওইটা সব হ্যাঁ। মানে আসলে আর একটু লং রানে ট্রান্সলেট করতে পারে, কন্টিনিউ করতে ওয়ান অফ পারে। থেকে হয়তো 2 ম্যাচ হ্যাঁ, হইতে পারে। এবং বাংলাদেশ তো ধরো একটা ব্যাপার আসলে একটা পর্যায়ে আছে, বিশেষ করে
ওই কন্ডিশনগুলো মানে ওই টিমগুলো আরও আগ্রহী হবে বিকজ অফ দ্য পেস অ্যাটাক। এবং এটাই হচ্ছে আরেকটা হতাশা যে এই পেস বোলিং অ্যাটাক নিয়ে তুমি যখন এইভাবে ম্যাচ হারো। সেটাই আমি সেটা চিন্তা করতেছি। না এখন আপনি চিন্তা করেন। বলেন শুনি এবার বলেন এখন আপনি চিন্তা করেন না, করতেছি যদি বলেন। ফার্স্ট ইনিংসে 300 রান হয়ে যায়, অস্ট্রেলিয়ার কিন্তু ব্যাটসম্যান নাই, ঠিক আছে, স্মিথ ছাড়া, ঠিক আছে, ওকে এই জেনারেশনের বেস্ট ব্যাটসম্যান ওকে বলেন কামিন্স ব্যাট করতে পারে, সাইফুল্লাহ আহমেদের তো হারাইছে। অ্যাঙ্গারাবাই তো রান করে। শেষ তো হ্যাঁ, করেন। ট্রাভিস টুল্লা। শুনি। যাই হোক, তো এখন ওই সেম জিনিস, ইট অল কামস ডাউন টু আওয়ার ব্যাটিং। যদি ব্যাটিং ব্রেভারি দেখাইতে পারে, আমি এই শব্দটা ইউজ করুন কাজ ওখানে ওইটা লাগবে। না ওটা একটা স্টেটমেন্ট হয়ে থাকবে ভাই। টেকনিকের বেশি, টেকনিক থেকে শুরু করে সবকিছু ডিবেট, মানে আপনি কতটা ব্রেভ ওই জায়গায়, এক্স্যাক্টলি কতটা ব্রেভারি নিয়ে আপনি ব্যাটিং করবেন, কতটা আমি মনে করি অ্যাটাকিং ব্যাটিং করবেন ওই জায়গায়। আপনি যেটা করতে গেছেন জিম্বাবুয়ে তো ওটা করা যাবে না। করা যাবে না। হ্যাঁ মোমিনুল যেটা করছে, ইউ হ্যাভ টু ডু দ্যাট, হ্যাঁ, হ্যাঁ। ইউ হ্যাভ টু টেক দ্যাম অন, ইউ হ্যাভ টু স্টাক উইল গিভ ইউ বাউন্ডারি বলস, আপনার ওটা ইউজ করতে হবে, ম্যাজিক বলও থাকবে, ওটা সামলাইতে হবে, Right. সো সব কিছুই থাকবে। তো যদি সাহস দেখাইতে পারি, তাহলে যদি ভালো একটা রান তৈরি করতে পারি, বলাররা এমন কিছু করবে এই ট্যুরে, মানে 4 ইনিংস তো পাবে অ্যাটলিস্ট তারা এমন কিছু করবে যেটা মেমোরেবল বলারদের এন্ড থেকে আর কি। কেউ না কেউ কিছু না কিছু একটা করে দেবে যেটা আমরা সারা জীবন বাংলাদেশি ক্রিকেট বলবো সাপোর্টার, আজীবন, রিপোর্টার হিসেবে মনে রাখবো। হুম। বাট ব্যাটিং হ্যাজ টু কাম গুড। কি বাংলাদেশকে তাদের মানে দে হ্যাভ টু প্লে আউট অফ দেয়ার স্কিল টু বিট দ্যাম অর বি ডিসেন্ট এগেনস্ট দ্যাম। সো এটা যাই যেভাবেই হোক না কেন, ইট উইল বি ফ্যাসিনেটিং ট্যুর, এটা ফর শিওর। তো এরকম অস্ট্রেলিয়া যেরকম নাইট রানারে আসলে হাইপ আপ করতেছিল, স্পেশালি ইয়ার টিমটা যখন দিছে বা আইটিনারিজের কথাবার্তা হচ্ছিল তখন থেকে, এখন নাইট তো মানে আনলাইকলি বললেন যে ফার্স্ট টেস্টে না, সে তো যাবে, টিকিট কাটানোর জন্য হলো না, সে তো যাবে, বাট ফার্স্ট টেস্টে মিস করলে খুবই 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 মানে ফার্স্ট টেস্ট আনলাইকলি আর কি। বাট সাইড স্ট্রেন 3 সপ্তাহ তো, মানে 2 সপ্তাহ বলতেছে লাগে, 3 সপ্তাহ তো লাগবে সব মিলে। সে হয়তো ওয়ার্ম আপ ম্যাচটা ডেফিনেটলি খেলবে না, এটা ওয়ার্ম আপ ম্যাচ আছে। শরীফুল উইল বি ফিট আই থিঙ্ক। তো সেক্ষেত্রে আর কি মানে রানা, শরীফ, তাসকিন ওর তো টপ থাকবেই আর কি। ফার্স্ট চয়েস হাসান, 5 জন পেসার তো অবভিয়াসলি যাবে। 5th পেসারটা কে হবে সেটা হচ্ছে জিজ্ঞাসা, সেটা খালেদ না এবার হচ্ছে বেসড অন জিম্বাবুয়ে পারফরমেন্স, ইট শুড বি খালেদ। বাট শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আর কি। এছাড়া তো রানা থাকতেছে, স্কোয়াড অবশ্যই থাকবে অ্যাটলিস্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে। বেচার জন্য তো একটা বেস লাগবে আমার, চাইলে ওই দিক থেকে প্রেশার আসবে। পাঠাবো না, খেলার সমস্যা নেই, রাখো। ঠিক আছে সাইফু, থ্যাংক ইউ। আপনারে আমি ফার্স্ট টেস্টের পর দেখে নেব। থ্যাংক ইউ, থাকবেন, আমার সমস্যা নেই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।